হ্যালো, আসসালামাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমাদের জিএসটির যে কোর্স সেটার ব্যাপারে। মেইনলি আমাদের টার্গেটটাই ছিল এরকম যে আমরা ইন শর্ট যতটুকু একান্ত না পড়লেই না, ততটুকুর মাঝে আমাদের জিএসটি এর শর্ট সিলেবাসের যে সাতটা 14টা চ্যাপ্টার বোটানি আর জুলজি মিলে সেটাকে আমরা কভার করে ফেলবো। সো ওইটার ধারাবাহিকতায় আমরা আসলে মেইনলি প্ল্যানটা ছিল এরকম যে আমরা পুরো কোর্সটাকে রেকর্ডেড কোর্স আকারে আমরা কন্টিনিউ করব। অ্যান্ড আমাদের মেইন প্রায়োরিটাই থাকবে যতটুকু না পড়লেই না বা যতটুকু আমাদের একান্ত দরকার সেটুকু কভার করা অ্যান্ড ইনশিওর করা এইটুকু থেকেই যেন আমার 25 মার্ক যেন কমন আসে। দেখো, আমি যদি বলি তোমাদের জিএসটিতে কিন্তু আমাদের মোটামুটি 100 মার্কের পরীক্ষা, তাই তো? আলটিমেটলি তোমাদের যদি বায়োলজি না দাগাও তাহলে অনেক কিছু হয়তো দাগাইতে হবে, অথবা যদি অপশনাল সাবজেক্টগুলো থেকে যদি না দাগাও তাহলে কিন্তু তোমার বায়োলজি থেকে দাগাতে হচ্ছে। এখন বায়োলজি ক্ষেত্রে ব্যাপারটা হয় কি যে অনেক অনেক চ্যাপ্টার তো আমরা আসলে মুখস্থবিদ্যা খুব একটা পারদর্শী না, বা আমরা খুব একটা মুখস্থবিদ্যায় পড়ে অভ্যস্ত না। যখন আমরা ধরো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি অথবা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের মেইন ফোকাসটা থাকে যে ফিজিক্সে ভালো করবে, ম্যাথে ভালো করবে, বাট আসলে ওরা বায়োলজিটা পড়ে না। আবার সেমভাবে যাদের ভার্সিটি প্রিপারেশন ছিল, মনে করো সাপোজ যারা ভার্সিটি প্রিপারেশন নিছে ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই, এখন তাদের যখনই তাদের প্ল্যানটা ঘুরে গেছে জিএসটির দিকে, তারা কিন্তু শুধুমাত্র ম্যাথ ফিজিক্সের পার্টটাতে সেটাতে কিন্তু বেশি ইফোর্ট দিচ্ছে। তারা কিন্তু যে বায়োলজির এদিকে 14টা চ্যাপ্টারে এদিকে যে 25 মার্ক আছে সেটা কিন্তু তারা খুব একটা ইফোর্ট দিচ্ছে না। আবার যারা মেডিকেলে আছে তাদের হয়তো একটু বায়োলজিটা ভালো থাকে, কিন্তু তারা এই সময়টাতে এসে মেডিকেল স্টাইলে পড়তে যায়। মেডিকেল স্টাইলে পড়তে গিয়ে হয় কি, তারা আসলে বায়োলজিতে অনেক বেশি সময় দেয়, আলটিমেটলি ম্যাথ আর ফিজিক্সে খুব একটা সময় দিতে পারে না। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা ডিজাস্টারাস অবস্থায় পরিণত হয়। তাই তোমাদের জন্য এইটুকু মাথায় ফোকাস করাটা জরুরি যে আমাদের জিএসটিতে ভালো একটা সিট যদি আমরা পেতে যাই, আমাদের কিন্তু মার্কটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো, তোমার 100 মার্কের মধ্যে তুমি অন্য সাবজেক্টে কোথায় কত মার্ক তুলতে পারবে জানি না, বাট বায়োলজিতে অল্প পরিশ্রমে মোটামুটি ভালো মার্ক ক্যারি করা সম্ভব। কারণ কি, তোমাকে ম্যাথ করতে যেতে হচ্ছে, তোমাকে কিন্তু মাথা খাটাইতে হবে, সেখানে কিন্তু তোমার ভালো একটা টাইম যায়, টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হয়। কারণ দেখা যায় যে অনেক কোশ্চেন তুমি অনেকক্ষণ টাইম দিয়ে করতেছো, বাট তোমার অ্যান্সার মিলে নেই, আলটিমেটলি ওটা কিন্তু নেগেটিভ মার্ক চলে যাবে, বা তোমার মার্কটা কাটা যাচ্ছে। আবার কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটু মুখস্থ টাইপের আছে, তারপর ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একটু তোমার, যদিও ফিজিক্সে একবারেই মুখস্থ টাইপ কোনো কোশ্চেন দেয় না, তোমার কিন্তু পুরোটা ম্যাথ বেস দেয়। তার মানে কি, ম্যাথ আর ফিজিক্সে আলটিমেটলি তুমি কোনোভাবেই ওই যে জাস্ট অল্প সময়ে দেখে অনেক মার্ক অ্যাটেন্ড করে ফেললাম, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজিতেই পসিবল। কেমিস্ট্রিতে পসিবল, বাট অল্প কয়েকটা কোশ্চেন, বাট কেমিস্ট্রিতে কিন্তু বেশ অনেকগুলো ম্যাথ আসে। সেই জন্য তোমাকে বায়োলজিতে একটু ফোকাস দিতে হবে, যাতে তুমি এখানে ইনশিওর করতে পারো যে যতটুকু পড়তেছো অল্প পরিশ্রমে যেন তুমি এখানে ভালো একটা মার্ক ইনশিওর করতে পারো। সেই জন্য আমাদের যে কোর্স কারিকুলাম বা কোর্সের প্ল্যান, সেক্ষেত্রে আমরা এই 14টা ক্লাসকে, 14টা চ্যাপ্টার 14টা ক্লাসে আমরা কভার করার ফেলার চেষ্টা করব, যতটুকু কনসাইজ রাখা যায়, যতটুকু তোমাদের জন্য পড়া দরকার, যতটুকু পড়া দরকার না, মানে সব কিছুকে আমরা এমনভাবে ফিক্সড আপ করার চেষ্টা করব যাতে তোমার জন্য এখান থেকে উপকার হয়। ওকে, আর মেইনলি আমাদের পুরো কোর্স প্ল্যানটাই হবে একটা রেকর্ডেড কোর্স প্ল্যান। আলটিমেটলি আমাদের গ্রুপ বা যেখানে তোমাদের অ্যাড করা হয়েছে সেখানে সবাইকে মোটামুটি ওখানে অ্যাড করে দেওয়া হবে, বা যারা গ্রুপে বা যারা কোর্সে ভর্তি হয়েছো বা যাদের গ্রুপে অ্যাড করা হয়েছে, তারা কিন্তু তোমরা সুন্দর করে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করে ফেলতে পারবো। তাহলে দেখো, আমরা ক্লাসে চলে যাই। আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন সেটা আসলে আমাদের একটু তোমাদের জানিয়ে দেওয়া যে তোমাদের জিএসটির জন্য কীভাবে পড়া উচিত অ্যান্ড তোমাদের পড়াশোনার প্ল্যানটা কীভাবে হওয়া উচিত, আমাদের কোর্সে কী কী থাকতেছে আনুষঙ্গিক সব কিছু। ওকে, আসো আমরা চ্যাপ্টার 1টাতে চলে যাই। চ্যাপ্টার 1-এ দেখো যে জুলজি চ্যাপ্টার 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। চ্যাপ্টার অনেক বড়, অনেক মুখস্থ করা জিনিস, অনেক জাস্ট বলতে গেলে তথ্যবহুল একটা চ্যাপ্টার। তবে আমি যেটুকু বলতেছি সেটুকু পড়ো, দেখবে তোমার জন্য এখান থেকে এর বাইরে কিছু লাগবে না। ওকে, এখন দেখো, আমি যদি বলি যে ভাই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এটা আমাদের কেন দরকার? কারণ আমরা প্রাণীগুলোকে একটা ক্লাসিফিকেশনের আন্ডারে সাজাইছি। কেন সাজাইছি? সহজে যেন আমরা বুঝতে পারি যে এই পর্বের আন্ডারে যারা আছে তাদের বৈশিষ্ট্য অলমোস্ট সেম। তার মানে আমাদের পৃথিবীতে এত 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 প্রাণী প্রজাতি, মানে এতগুলা কীট পতঙ্গ আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা করে মনে রাখা সম্ভব না। কিন্তু আমি যদি একটা গ্রুপ ওয়াইজ ভাগ করতে পারি, সেই গ্রুপগুলো বৈশিষ্ট্য ওয়াইজ যদি আমি সাজাতে পারি, সেই একটা গ্রুপের বৈশিষ্ট্যগুলো যদি আমার মনে থাকে, তাহলে কিন্তু সবগুলো কিন্তু আমার অনেক ইজিলি মনে রাখতে পারবো বা অ্যান্সার করতে পারবো বা জানাতে পারবো বা বুঝতে পারবো যে এটা তো কোয়াড্রেটারের আন্ডারে পড়ে, কোয়াড্রেটারের বৈশিষ্ট্য এগুলা, তার মানে এইটার বৈশিষ্ট্য হবে এই কয়টা।
ঠিক আছে? তাহলে চলো আমরা একটু ক্লাসে চলে যাই। দেখো আমাদের এখান থেকে আসলে কি লাগে জানো? আমরা আসলে মেইনলি ফোকাস করবো কি লাগতেছে কি লাগতেছে না সেটাতে। কারণ আমরা যদি এখন একাডেমিকের মতো করে অনেক ডিটেলস বোঝানোর জন্য যাই তাহলে আমাদের কিন্তু সময় কুলাবে না। আর আলটিমেটলি সেটা কিন্তু তোমাদের জন্য খুব একটা হেলদি হবে না। কেন? কারণ আলটিমেটলি তোমার কিন্তু জিএসটি প্রিপারেশন আছেই আর অল্প কিছুদিন। তোমাকে ম্যাথ করতে হবে, ফিজিক্স করতে হবে, কেমিস্ট্রি করতে হবে, পাশাপাশি বায়োলজি মুখস্থ টাইপ একটা ভারী একটা মুখস্থ টাইপ জিনিস পড়তে হবে, যেটা তোমার জন্য একটু টাফ। ওকে, এখন আসো আমি যেটা বলতেছি, এখান থেকে তুমি জাস্ট একটা জিনিসই পড়বা। দেখো নিচের দিকে এইখানে একটা কথা আছে, একজন বিজ্ঞানী নাম দেওয়া আছে, এডওয়ার্ড অসবর্ন উইলসন। এনাকে কি বলা হয়? ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়। কি বলা হয়? ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়। তাহলে এই হিসেবে মনে রাখতে হবে যে আমাদের বায়োডাইভার্সিটির ফাদারকে। ওকে, তাহলে যেন তো বলতে পারো যে ভাইয়া এডওয়ার্ড অসবর্ন উইলসন, যেটা মানে এডওয়ার্ড অসবর্ন উইলসন, এনাকে বলা হয় তোমার বা বায়োডাইভার্সিটি, যেটা বায়োডাইভার্সিটির জনক। এখন আসলে আমি যেটা বলি যে আমাদের মেইন পার্টটা শুরু হয় এখান থেকেই। কারণ আসলে আমাদের জিএসটির ক্ষেত্রে সাধারণত বৈজ্ঞানিক নাম বা এই জিনিসগুলো মাঝে মধ্যে আসতে দেখা যায়। পাশাপাশি কোন বিজ্ঞানী কী করছেন সেগুলো কিন্তু বেশ কয়েকটা আসতে দেখা যায়। তারপরেও আমাদের জন্য যেগুলো একটু তথ্যবহুল, যেগুলো একটু বেশি বেশি আসছে, তো আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পর আমার যেগুলো মনে হয়েছে যে তোমার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা কভার করার চেষ্টা করবো। দেখো আমাদের কোশ্চেন করে যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? বলবো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কী কী? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, একটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা এটা মনে রাখি কি জানো? জিনের জিনের প্রজাতি বাড়াবো। জিনের প্রজাতি বাড়াবো, ঠিক আছে? আমরা এইভাবে মনে রাখতাম। জিনের প্রজাতি বাড়াবো। তাহলে দেখো প্রথমটা হলো জিনতাত্ত্বিক, পরেরটা হলো প্রজাতিতাত্ত্বিক, আর এটা হলো তোমার তোমার হলো বাস্তুতান্ত্রিক। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। তাহলে যে একটা জিনগত বৈচিত্র্য, এটা কি প্রজাতিগত বৈচিত্র্য, এটা কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে কোশ্চেনটা করে এভাবে, তোমার জীব বৈচিত্র্যের বা প্রাণী বৈচিত্র্যের অন্তর্ভুক্ত নয় কোনটি, বা প্রাণী বৈচিত্র্যের উদাহরণ কয়টি, বা প্রাণী বৈচিত্র্য কয় টাইপের? 3 টাইপের। ওকে, তাহলে এই কোশ্চেনটা মনে রাখতে হবে। এখন এখানে অনেক অনেক ডেটা আছে, এতগুলো ডেটা আমি পড়তে যাবো না, জাস্ট আমরা কয়েকটা জিনিস একটু দেখতে যাবো। যে দেখো জিনগত বৈচিত্র্যের মানে গুরুত্ব যেটা, এখানে বেশ কিছু কথাবার্তা বলছে। জিনগত বৈচিত্র্যের একটা উদাহরণ মনে রাখবা, বার্চিলের জেব্রায় তোমার একটা হলো মানে একটা দাগে। হ্যাঁ, দেখো জিনগত বৈচিত্র্যের প্রভাবে তোমার কিন্তু শরীরের দাগে একটা পরিবর্তন হয়, দেখছো? দেখো এই যেখানে তোমার মোটা বেশ মোটা তোমার হলো দাগ ডোরাকাটা, এখানে কিন্তু একটু কম ডোরাকাটা। ওকে, মূল কথা তুমি প্রত্যেকটা বৈচিত্র্যের একটা করে উদাহরণ মনে রাখো, মেইন উদাহরণগুলো মনে রাখো। তাহলে দেখো জিনগত বৈচিত্র্যের উদাহরণ কি? তাহলে বলবা যে ভাইয়া এই যে বার্চেলের যে জেব্রায় যে একটা দাগের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমাদের জিনগত বৈচিত্র্যের উদাহরণ। ওকে, তাহলে এখান থেকে আমাদের সাধারণত আর বেশি কিছু খুব একটা দরকার নাই, এটুকু আমাদের পড়লে আমাদের জন্য মোর দেন এনাফ। তবে একটা জিনিস আমাদের জন্য যেটা দরকার, হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস দরকার, আমি একটু ইয়ে করে নিই, জুম করে নিই। এখান থেকে কিছু আমাদের দরকার নেই, পরে পেজে চলে আসো। পরে পেজে আসো, দেখো প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যেও বেশ কিছু কথাবার্তা বলছে। এতগুলো সাধারণত আমাদের খুব একটা লাগে না। একটা জিনিস একটু মনে রাখবা, প্রজাতিগত বৈচিত্র্যের কারণে আমাদের বায়োলজিক্যাল হটস্পট তৈরি হয়। ঠিক আছে, প্রজাতিগত বৈচিত্র্যের সাথে আমাদের কথা হলো বায়োলজিক্যাল হটস্পট। ঠিক আছে, বায়োলজিক্যাল হটস্পট, তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে। বায়োলজিক্যাল হটস্পট তৈরি হয় কিসের কারণে? প্রজাতিগত বৈচিত্র্যের কারণে। কিসের কারণে? প্রজাতিগত বৈচিত্র্যের কারণে। এখানেও বেশ অনেকগুলো ডেটা দেওয়া আছে, এতগুলো ডেটা মুখস্থ করতে যাবে না, কারণ তোমাদের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, দেখো যে আমি যদি একটু হলো তোমার বড় করে দেখাই, তুমি দেখো যেখানে অনেক কথাবার্তা লেখা, এতগুলো সাধারণত আমাদের খুব একটা আসেই না। কারণ তোমার জন্য ইম্পর্টেন্ট, দেখো তোমার হলো কোশ্চেন আনসার টোটাল 25টা, চ্যাপ্টার কয়টা? 14টা, ভাগে পড়ে 2টা করে চ্যাপ্টার, মানে 2টা করে এমসিকিউ। তার মানে তোমাকে অবশ্যই এনজয় করতে হবে, যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তুমি পড়তেছো, অ্যান্ড এনজয় করতেছো, সেগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো, কোনোভাবে ভুল হচ্ছে না। এখন আমি যদি তোমাকে বলি যে আমাদের বায়ুমণ্ডলে মোট কত ভাগ অক্সিজেন থাকে, এটা কিন্তু আমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়ে আসছি। আমরা জানি যে নাইট্রোজেন অলমোস্ট কত পার্সেন্ট থাকে বলতো? 70%-এর মতো, তাই না? আর যদি বলি যে অক্সিজেন কত পার্সেন্ট, অক্সিজেন মোটামুটি হলো তোমার 20%-এর মতো, বাকিগুলো তোমার অন্যান্য অনেকগুলো গ্যাস থাকে। তাহলে এটা একটু তুমি মনে রাখতে পারো। এখান থেকে যদি এটুকু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য আর কিছু খুব একটা দরকার নাই। এখন এখান থেকে আরেকটা জিনিস তোমাকে দেখাই, বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টা কারণ আছে। কয়টা কারণ আছে? 4টা কারণ আছে। এটাকে বলা হয় দি ইভিল কোয়ার্টেট। ওকে, দি ইভিল কোয়ার্টেট। দি ইভিল কোয়ার্টেটের মধ্যে কি কি আছে দেখো, এখানে তোমার 4টা নাম দেওয়া আছে, একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা। দেখো ইভিল কোয়ার্টেটের মধ্যে আছে তোমার হলো বহি প্রজাতির অনুপ্রবেশ, মানে একটা এলিয়েন প্রজাতি, মানে যেটা আমাদের পৃথিবীতে আগে ছিল না, বা হয়তো যেটা আবিষ্কৃত হয় না, এরকম কিছু একটা তোমার এন্ট্রি নেওয়া শুরু করছে। ঠিক আছে, আরেকটা দেখো বসতি সংকোচন বা দূষণ খণ্ডায়ন। তার মানে কি? বসতি সংকোচন হয়ে যাচ্ছে, মানে তার আগে মনে করো সাপোজ অনেক বড় একটা বনাঞ্চল ছিল, এখন নাই।
মানে এটা হলো বসতি সংকোচন। ওকে, তারপর যদি বলি যে তোমার হলো অতি আহরণ, মানে তুমি বেশি 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 হলো প্রাণীগুলোকে মেরে ফেলতেছো, ঠিক আছে। আরেকটা হলো তোমার সহবিলুপ্তি, তার মানে প্রত্যেকটা ইংলিশ টার্ম সহ অবশ্যই পড়বা, প্রত্যেকটা ইংলিশ টার্ম সহ অবশ্যই পড়বা। তাহলে দেখো কো ইনস্টিংশনস বা মূল কথা কোশ্চেনটা করে এভাবে, ইভিল কোয়াড্রেটের আন্ডার কি কি আছে, কয়টা জিনিস আছে, 4টা জিনিস আছে। তাহলে এই জিনিসটা মনে রাখলে তোমার জন্য মোর দেন এনাফ। সামনে চলে আসো। এখন দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অনেক অনেক কথাবার্তা বলা, এগুলো আমরা খুব একটা পড়তে যাবো না, এগুলো আমাদের জন্য একটু কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। এখন আমাদের জন্য মেইন ইম্পর্টেন্ট পার্টটা শুরু হচ্ছে। মেইন ইম্পর্টেন্ট পার্টে দেখো যে আমাদের দেহের আকার অনুযায়ী দেখো আমরা অনেকগুলা আকার মানে বৈশিষ্ট্য অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী বা ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা কিন্তু ভাগ করতে পারি। ওকে, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো অনুযায়ী আমরা ভাগ করতে পারি। মেইন পার্টটা কি, দেহের আকার। আমরা প্রত্যেকটা ধরে 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 পড়বো, আমার জন্য বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু বলে দিই। আকারটা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, সংগঠন মাত্র ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্লিভেজটা ইম্পর্টেন্ট, ভ্রূণস্থ ইম্পর্টেন্ট, প্রতিসম্মত ইম্পর্টেন্ট, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, তারপর সিলম, হ্যাঁ, তলটা মাঝে মধ্যে আসে, সংবাদতন্ত্রটা আসে। ওকে, কঙ্কাল বা যে বাকিগুলো যেগুলো আছে মোটামুটি আমরা কিন্তু জাস্ট কিছুটা আন্দাজ করলেও বোঝা যায় বা জানা যায়। আমাদের জন্য এখন মেইনলি পার্ট কোনটা বা কোন জিনিসটা আমাদের লাগতেছে, আণুবীক্ষণিক প্রাণী। দেখো আণুবীক্ষণিক প্রাণী কি, তো আলটিমেটলি তুমি হলো মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারবে না। এখন যদি তোমার উদাহরণ মনে থাকে খুবই ভালো, যদি মনে না থাকে বাদ দাও, কোনো দরকার নেই। তারপর আসো বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণী কি, যেটা তুমি চোখে দেখতে পারো, তার মানে মানুষ, গিনিপিগ, যা যা আছে সবগুলো তোমার হলো বলতে গেলে বৃহত্তর প্রাণীর আন্ডারেই পড়ে। তার মানে একটা জিনিস সহজ কথা, যেগুলো তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে সেটা আণুবীক্ষণিক, যেটা তুমি দেখতে পারো এমনি সেগুলো বলবো বৃহত্তর প্রাণী। ওকে, বা এখন হচ্ছে সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সংগঠন ক্রমমাত্রাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো সংগঠন ক্রমমাত্রার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা শ্রেণীতে ভাগ করতে পারতেছি, 4টা শ্রেণীতে ভাগ করতেছি। কয়টা শ্রেণীতে, কয়টা প্রাণীগোষ্ঠীতে ভাগ করতেছি, 4টা প্রাণীগোষ্ঠীতে ভাগ করতেছি। এখন সহজ কথা, আমাদের আগে কোনটার আন্ডারে কি সেটা জানার আগে আমাদের কয়টা শ্রেণীতে ভাগ করতে পারতেছি সেটা জানতে হবে। প্রথমটা হলো আমাদের কোষীয়। প্রথমটা কি, কোষীয়। প্রথমটা হলো কোষীয়, মানে কোষীয় গঠন মাত্রা। তারপরে দেখো কোষ টিস্যু। তারপরটা কি বলতো, কোষ টিস্যু। তাহলে এটা লেখো কোষ টিস্যু। ওকে, কোষ টিস্যু। তারপরটা কি, তারপরটা হলো তোমার টিস্যু অঙ্গ। টিস্যু অঙ্গ, টিস্যু অঙ্গ। তারপরটা কি, তারপরটা অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র, ঠিক আছে। টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। এখন তুমি বলতে পারো ভাই এটা তো আমার মনে থাকবে না। তাহলে আমরা একটা জিনিস মনে রাখি, প্রথমে থাকে কি বলতো, প্রথমে থাকে কোষ। অনেকগুলো কোষ মিলে তৈরি হয় কি বলতো, টিস্যু। আর অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় কি, অঙ্গ। তারপর কয়েকটা অঙ্গ মিলে একটা তৈরি হয় তন্ত্র। বুঝতে পারছো? প্রথমটা কোষকে একাই রাখো, ঠিক আছে, কোষকে একাই রাখো। তারপর তুমি কোষের সাথে টিস্যু দাও, কোষের সাথে টিস্যু দাও। তারপর টিস্যুর সাথে অঙ্গ দাও, অঙ্গের সাথে তন্ত্র দাও, মানে একটা করে নামতেছে, একটা করে নামতেছে। ওকে, তাহলে আই থিঙ্ক এটা অন্তত বলতে পারবা। তাহলে আমি যদি বলি প্রথমটা কি, কোষীয় গঠন মাত্রা, তারপরটা হলো তোমার কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার, আমাদের পর্বগুলো কি কি আছে এটা তুমি নিজে খেয়াল করো তো। প্রথমটা আছে কি বলতো, পরিফেরা। প্রথমটা আছে কি, পরিফেরা। তারপর আছে কি, নিডারিয়া, তাই তো, নিডারিয়া। তারপরটা প্লাটি হেলমেন্থেস, প্লাটি হেলমেন্থেস। তারপরটা হলো তোমার নেমাটোডা, নেমাটোডা। তারপর তোমার হলো অ্যানেলিডা মলাস্কা, তাই না, অ্যানেলিডা মলাস্কা, তাই না, অ্যানেলিডা মলাস্কা। এখন আমার মেইন কনসার্নটা কি, প্রথম পর্ব যেটা পরিফেরা, যেটা সেটাকে দিব আমি, দেখো এটা প্রথম পর্ব, তাহলে পরিফেরাকে দিব আমি হলো কোষীয় গঠন মাত্রা। ওকে, তারপরটা কি, কোষ টিস্যু মাত্রা কয় নাম্বার, দ্বিতীয়তে আছে, তাই না। তাহলে আমরা 2 নম্বর পর্ব যেটা, সেটাকে আমরা কোথায় দিব, এখানে দিয়ে দিব। কোথায় দিব, নিডারিয়াতে দিয়ে দিব। কোথায় দিব, নিডারিয়াতে দিয়ে দিলাম। এখন টিস্যু অঙ্গ মাত্রা, তোমার 3 নম্বর যেটা প্লাটি হেলমেন্থেস, যেটা সেটা হলো আমাদের টিস্যু অঙ্গ, যেটা সেটা আমরা তোমার এখানে দিয়ে দিব। ওকে, 3 নম্বরে দিয়ে দিব। বাকি যেগুলো থাকতেছে, বাকি যেগুলো থাকতেছে সবগুলাই হলো তোমার 4 নম্বরের ভিতরে যাবে। তার মানে কি, অঙ্গতন্ত্রের আন্ডারে কোনগুলো থাকবে, প্লাটি হেলমেন্থিসের পর থেকে যারা যারা আছে সবাই থাকবে কার আন্ডারে, অঙ্গতন্ত্রের আন্ডারে। তাহলে দেখো এই কথাটি বলছে, কোষীয় মাত্রার এক্সাম্পল কি, পরিফেরা, ঠিক আছে। কোষীয় মাত্রার উদাহরণ কি, নিডারিয়া। টিস্যু অঙ্গ মাত্রার উদাহরণ কি বলতো, প্লাটি হেলমেন্থেস, প্লাটি হেলমেন্থেস। আর অঙ্গতন্ত্র মাত্রার উদাহরণ কি বলতো, নেমাটোডা থেকে বাকি সব, বুঝছো, নেমাটোডা থেকে বাকি সব। তার মানে সর্বপ্রথম সর্বপ্রথম অঙ্গতন্ত্র মাত্রা পাওয়া যায় কোথায়, কোথায় বলতো, তাহলে বলবো তোমার নেমাটোডাতে। কোথায়, নেমাটোডাতে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি যদি বলি এখান থেকে ইম্পর্টেন্ট পার্ট কি, বা এপিএস থেকে ইম্পর্টেন্ট পার্ট কি, তোমার পুরো যে হলো তোমার সংগঠন ক্রমমাত্রা যেটা সেটা জানতে হবে। তার মানে কোষীয় গঠন মাত্রা যেটা, কোষীয় গঠন মাত্রা তোমার 1 নম্বর যেটা, সেটাকে দিয়ে দাও, পরিফেরাকে দিয়ে দাও।
তারপর তুমি কাকে দিবা, মানে তোমার কোষ্ঠী সমাপ্ত যেটা সেটা কাকে দিবা, সেটা তুমি দিবা কাকে, নিডারিয়া যেটা 2 নম্বর, যেটা 2টা আমাকে দিয়ে দাও। তারপর 3 নম্বর কি আছে, টিস্যু অঙ্গ আছে, তাহলে 3 নম্বর পাবো যেটা সেটাকে দিয়ে দাও, প্লাটিয়াল ম্যান্টিস। বাকি সবগুলো হলো 4 নম্বর আন্ডারে, তার মানে অঙ্গতন্ত্রের আন্ডারে। তাহলে এইটুকু যদি মনে রাখতে পারো, আর কিছু আমাদের লাগবে না। জীবন পদ্ধতিটা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, যদি কারো মনে চাই একটু পড়তে পারো। এখন আসো ক্লিভেজ। ক্লিভেজটা কি, সাধারণত আমরা জানি যে এই একটা তোমার শুক্রাণু আছে, হ্যাঁ, এটা একটা শুক্রাণু ধরো, আর এটা তোমার একটা ডিম্বাণু। এটা তোমার হলো মিলিত হওয়ার পর একটা জাইগোট তৈরি হলো, তাই না, একটা জাইগোট তৈরি হলো। এই জায়গাটা এখন বিভাজিত হবে না, এই জায়গাটা কিন্তু বিভাজিত হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত আমাদের বিভাজিত হয়, বা সংখ্যা বৃদ্ধি হয়, বা আকার আকৃতির বৃদ্ধি পায়, তাই না। তাহলে এই যেটা আমাকে কিন্তু ভাঙবে এখন, তাই না, এমন কথা বলতে এরকম এরকম করে ভাঙতেছে, অনেকগুলো টুকরো টুকরো ভাগতেছে। আমরা জানি পুরো প্রক্রিয়াটার নাম হইলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, বাট এই যে কেমনে ভাঙতেছে, সেটা কি তোমার হলো আড়াআড়ি ভাঙতেছে, নাকি সামনাসামনি ভাঙতেছে, নাকি কীভাবে ভাঙতেছে, এই পুরো প্রক্রিয়াটা যেটা সেটাকে আমি বলতেছি ক্লিভেজ। এখন ক্লিভেজটা আমরা সাধারণত মানে দেখো, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের উপর নির্ভর করে ক্লিভেজকে 2 ভাগে ভাগ করা যায়, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট হলো পরেরটা কি, দেখো পরেরটা হলো আমাদের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো অনির্ধারিত, দেখো অরিও ক্লিভেজ, একটা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, একটা তোমার সর্পিলাকার ক্লিভেজ, অবশ্য আরও আছে, আমরা ওগুলো একটু পরে আলোচনা করতেছি, দাঁড়াবো একটু দেখে আসি আমরা। এখান থেকে কিছু নেই, জাস্ট এই যে 3টা ক্লিভেজ, যেটা এই 3টা ক্লিভেজ আমাদের জন্য একটু দরকার। এখন দেখো আমি তোমাকে মনে রাখার উপায় সহ বলে দিব। অরিও ক্লিভেজের ইংলিশটা আমরা মনে রাখবো রেডিয়াল মানে হলো অরিও, রেডিয়াল মানে কি, রেডিয়াল মানে অরিও, ঠিক আছে, রেডিয়াল মানে কি অরিও। তো অরিও মানে কি, অরিও মানে ওই যে নিডারিয়াতে যে হলো তোমার প্রতিসমতা পাওয়া যায়, সেটা হলো তোমার অরিও প্রতিসমতা। ওকে, আমরা আসলে অত ভিতরের দিকে যেতে যাচ্ছি না, যেহেতু তোমাদের আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারাটা অ্যান্ড মার্ক ইনশিওর করাটা খুবই জরুরি। দেখো অরিও ক্লিভেজ ইংলিশ টার্মটা হলো রেডিয়াল ক্লিভেজ। অরিও ক্লিভেজ কোথায় পাওয়া যায়, মনে রাখবে আর্থপোডা, বুঝছো। তাহলে দেখো মানে আর্থপোডা সরিও আছে না, আর্থপোডা, তাহলে এভাবে মনে রাখবা। তাহলে দেখো সরিও তো অরিও, ওকে, এভাবে মনে রাখবা। এখন দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ঠিক আছে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের এক্সাম্পল কি, কর্ডাটা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের এক্সাম্পল কি, কর্ডাটা। দেখো তো মানে যে মানুষ কিন্তু দেখো, আমরা যদি আমি যদি বলি তোমাকে মানুষের প্রতিসমতা কেমন, দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ। মানুষকে যদি এই দিক দিয়ে কাটো, দুই পাশে কিন্তু সমান সমান জিনিসে ভাগ হয়, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসমতা। এদের মানে কোয়াড্রাটার ক্ষেত্রে প্রতিসমতাও যেরকম, তোমার হলো ক্লিভেজটাও সেরকমই। সেজন্য আমি বলতেছি দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা কোথায় পাওয়া যায়, কোয়াড্রাটাতে পাওয়া যায়, ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। পরে আসো সর্বিলাকার ক্লিভেজ পাওয়া যায় কোথায়, অ্যানেলিডা আর মলাস্কা, ঠিক আছে। ওই যে এটা মনে রাখবে কেমনে, সর্বিলাকার মানে সাপের মণি আছে না, সাপের মণি, ঠিক আছে, এভাবে মনে রাখবা। দেখো আমি এটা সাপের মণিটা কিভাবে মনে রাখতাম, দেখো মণি, ঠিক আছে। দেখো মতে কি মলাস্কা, আর এই যে দেখতেছো না, এটাই মনে রাখতাম, এই সামনে আরেকটা এ দিয়ে মনে রাখতাম হলো অ্যানেলিডা, ঠিক আছে। আর এটা মনে রাখতাম আমি এরকম করে, হ্যাঁ, তার মানে মতে মলাস্কা, আর এই যে যেটা, এটা কিন্তু আবার নেমাটোডা বানাই দিও না, এটা কিন্তু অ্যানেলিডা, ওকে, অ্যানেলিডা, ঠিক আছে। তার মানে তুমি বানানটা একটু চাইলে এভাবে লিখতে পারো, ঠিক আছে। আর দুইটা যে দেখো মলাস্কা আর এখানকার অ্যানেলিডা, দুইটা পার্টকে একসাথে লিখে দাও, মতে মলাস্কা আর অ্যানেতে অ্যানেলিডা, ওকে। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে আমরা যদি বলি সর্পিলাকার ক্লিভেজ কোথায় পাওয়া যায়, তার বলা মলাস্কা অ্যানেলিডাতে। এখন আসলে পরে পেজে যেটা বলতেছিলাম যে ভ্রূণীয় বিকাশ, এটা আমাদের আসলে খুব একটা মানে দেয় না বলতে খুব একটা আসে না, কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, বা একটু মেডিকেল টাইপের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আসে। যদি তারপর কারো একান্ত মনে চায় তাহলে মনে রাখতে পারো, তবে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো ভ্রূণস্তর, ওকে। ভ্রূণস্তরের ক্ষেত্রে আমাদের জন্য যে জিনিসটা একটু দরকার, ভ্রূণস্তরের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা কি, মানে আমাদের কয়টা স্তর সাধারণত থাকে, আমাদের সাধারণত দ্বিস্তর আর ত্রিস্তর যেটা, সেটা কিন্তু আমার জন্য একটু কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন এই যে প্রথমে কি হয়, আমাদের শুক্রাণু আর ডিম্বাণুটা যখন মিলিত হয়, ধরো এটা তোমার হলো শুক্রাণু আর এটা তোমার ডিম্বাণু, এই দুটো শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হয় কি তৈরি হয় বলতো, জাইগোট তৈরি হয়, তাই না, জাইগোট তৈরি হয়। এখন এই জাইগোটটা তৈরি হওয়ার পর তোমার কিন্তু 2টা স্তর, মানে যখন আরো ভাগ হবে, মরুলা হবে, ব্লাস্টুলা হবে, গ্যাস্টুলা হবে, এই ব্যাপারগুলোতে আমরা আসলে অত দূরে না যাই, জাস্ট একটা জিনিস তোমাকে বলি যে কোষগুলো যখন মানে প্রথমে যখন এই যে জাইগোটটা মানে ভাগ হচ্ছে, প্রথমে কিন্তু নিরেট একটা মরুলা তৈরি করে, পরে কিন্তু সেটা হলো একটা ফাঁপা ব্লাস্টুলা তৈরি করে। তারপরে গিয়ে তোমার দ্বিস্তর হইতে পারে, ত্রিস্তর হইতে পারে। যদি দ্বিস্তর হয় তাহলে বলবো দ্বিস্তরী প্রাণী, 3 স্তর হলে ত্রিস্তরী প্রাণী, ঠিক আছে।
তাহলে আমি যদি বলি ভাইয়া দ্বিস্তরী প্রাণী এক্সাম্পল কি, তাহলে বলবো যে তোমার 2 নাম্বার পর্ব যেটা দ্বিস্তরী মানে 2, তার মানে 2 নাম্বার পর্ব কি আছে, নিডারিয়া আছে। তার মানে নিডারিয়া পর্বের যেগুলো আছে সেগুলো তোমার হলো মানে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ। কিছু উদাহরণ দ্বিস্তরী প্রাণীর উদাহরণ, বা তোমার হলো মানে মূল কথা 2 নাম্বার পর্ব যেটা নিডারিয়া যেটা, সেটা কিন্তু আমাদের দ্বিস্তরী প্রাণীর উদাহরণ। আর যদি বলে ভাইয়া 3 নাম্বার মানে ত্রিস্তরী, ত্রিস্তরী প্রাণীর উদাহরণ কি, নিডারিয়ার পর থেকে যারা আছে সবগুলো ত্রিস্তরী। তাহলে দেখো প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডারা পর্যন্ত যারা যারা আছে সবগুলোই কিন্তু আমাদের ত্রিস্তরী প্রাণী। তাহলে আমি যদি বলি যে ভাই এখানে আমাদের দুইটা স্তর, মানে দুইটা স্তর কি কি বলতো, একটা সেক্টোডার্ম আর একটা এন্ডোডার্ম। আর যদি বলি ভাই এখানে তিনটা স্তর, তিনটা স্তর কি কি, এখান থেকে দেখো যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, এটা কি এন্ডোডার্ম। তাহলে তিনটা জিনিস মনে থাকবে না, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে বললাম যে যেটা দ্বিস্তরী সেখানে কিন্তু মেসোডার্ম নাই, আর যেটা 3 স্তরী সেটা কি আছে, সেটা কিন্তু মেসোডার্ম আছে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে সাধারণত আমাদের আর কিছু প্রয়োজন নাই। এখন হচ্ছে দ্বিস্তরী আর ত্রিস্তরীর পার্থক্য যেটা, পার্থক্যটা অবশ্যই পড়বা। পার্থক্যটা আই থিঙ্ক এটা তোমরা নিজেরা পড়তে পারবা। সহজ কথা, এখানে দুইটা স্তর থাকে, আর এখানে কিন্তু মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর থাকে। মেসোগ্লিয়া কিন্তু একটা অকোষীয়, মানে কোষীয় না, কিন্তু এটা অকোষীয়। এটা কিন্তু কোষীয়, মেসোগ্লিয়া থাকে না। তোমরা হলো মেসোগ্লিয়া ব্যাপারটা আমরা যখন হাইড্রা চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ডিটেলস আলোচনা করবো না। এখন আসো নেমাটোসিস্ট, এখানে থাকবে, এখানে থাকবে না। এখানে তোমার হলো একটা দশা থাকে, এখানে অনুপস্থিত। গ্যাস্ট্রোমাস্কুলার গহ্বর, এখানে সিলেন্ট্রন, এখানে তোমার হলো সিলম। সহজ কথা, আমি যদি বলি দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বর যেটা সেটা নাম কি, তাহলে বলবো সিলেন্ট্রন, আর এখানে বলবো তোমার সিলম। সিলমটা কিন্তু একটু উন্নত টাইপের। হ্যাঁ, এখন হচ্ছে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার 2 স্টার 3 স্টার দিয়ে রাখতে পারো। এখন গোলীয় প্রতিসমতা, হ্যাঁ, গোলীয় প্রতিসমতাতে একটু খেয়াল করো। আমি যদি বলি যে ভাই গোলীয় প্রতিসমতাটা আমাদের জন্য কি কেমন ইম্পর্টেন্ট, বলবো ভাই অনেকবার আসছে। হ্যাঁ, মেইনলি আমাদের প্রতিসমতাগুলো যেগুলো সেগুলো একটু মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো গোলীয়, গোলীয় মানে কি স্ফেরিক্যাল। ইংলিশ আমরা অবশ্যই খেয়াল রাখতে পারলে ভালো, কারণ অনেক সময় কি করে জানো, বলে যে স্ফেরিক্যাল সিমেট্রি এক্সাম্পল বলো। এখন দেখো গোলীয় প্রতিসমতা আমি মনে রাখতাম কেমনে, হিলির ভাঙ্গা রেডিও। ওকে, হিলি, হিলি একটা জায়গার নাম, ঠিক আছে, হিলি একটা জায়গার নাম, হিলির ভাঙ্গা রেডিও। হ্যাঁ, হিলির ভাঙ্গা রেডিও, হিলির ভাঙ্গা রেডিও। হিলিতে হলো হেলিওজোয়া, কি হেলিওজোয়া, দেখো হেলিওজোয়া। ভাঙ্গা, ভাঙ্গাতে হলো ভলভক্স, ভলভক্স। আর রেডিওতে কি রেডিওলারিয়া। তাহলে এই তিনটা উদাহরণ ভালোভাবে মনে রাখবে। ওকে, এখন আসো অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম ইংলিশ কি, রেডিয়াল। অরীয় প্রতিসম কি, রেডিয়াল। তার মানে 2 নাম্বার পর্ব যেটা আছে সেগুলোর আন্ডারে যারা যারা পড়ে সবগুলো হলো তোমার অরীয় প্রতিসম। তাহলে দেখো আমি খেয়াল করো যে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, সি অ্যানিমনের ইংলিশ নামটা কি, মেট্রেডিয়াম, এটা একটু মনে রাখো। জেলিফিশ হলো অরেলিয়া, এখানে হাইড্রা, কারণ এগুলো সবগুলো হলো অরীয় প্রতিসমতার আন্ডারে পড়ে। কোশ্চেন করবে যে অরীয় বা রেডিয়াল সিমেট্রি পাওয়া যায় কোথায়, অপশনে তোমার হলো হাইড্রা দেয় নাই, সরি কি বলে জেলিফিশ দেয় নাই, অরেলিয়া দিছে, সেটা অ্যান্সার কিন্তু সেটাই। ওকে, তাহলে যেগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দ্বিঅরীয় প্রতিসমতা কি আছে, দ্বিঅরীয় প্রতিসমতা আমরা মনে রাখি কেমন জানো, সিটি দিয়ে, সিটি মানে ক্লাস টেস্ট, সিটি, সিটি ক্লাস টেস্ট। তাহলে দেখো ওইটাই বলছিলাম যে এটা হলো তোমার টিনোপরা পর্বভুক্ত সিওলোপ্লানা, ঠিক আছে। তাহলে মনে রাখবা সিওলোপ্লানাতে সাধারণত আমরা দ্বিঅরীয় প্রতিসম যেটা সেটা কিন্তু পাই। ওকে, কি পাই, দ্বিঅরীয় প্রতিসমতা পাই। এখন আসো বাইল্যাটারাল সিমেট্রি, আমরা কিন্তু অলরেডি বলছি যে কোয়াড্রাটা পর্ব যেটা আছে, কোয়াড্রাটা পর্বে কিন্তু আমরা সাধারণত মানে দ্বিপার্শ্বীয় ক্লিভেজও পাই, দ্বিপার্শ্বীয় প্রতিসমতাও পাই। আবার এই যে দেখো মানে যেটা আমাদের হলো প্রজাপতি, প্রজাপতি কিন্তু হলো প্রজাপতির ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত এই দ্বিপার্শ্বীয় প্রতিসম যেটা সেটা কিন্তু পাচ্ছি। ওকে, এটা মনে রাখবা। এখন সব অপতিসম, অপতিসম মনে রাখবা পরিফেরা, ঠিক আছে। অপতিসম আন্ডারে কি আছে, পরিফেরা, পরিফেরাগুলো যেগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই মানে অপতিসম। তবে যে আপেল শামুক যেটা, আপেল শামুক যেটা সেটা কিন্তু হলো মলাস্কার আন্ডারে, এটা কিন্তু হলো প্রতিসম, মানে অপ্রতিসম। তবে একটা জিনিস মনে রাখো যে সব মলাস্কা যে অপ্রতিসম এটা কিন্তু এরকম না। মলাস্কাতে কিন্তু বেশিরভাগই হলো তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম পাওয়া যায়, আমরা একটু পরে আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখো যে মলাস্কা যেটা, মলাস্কাতে কিন্তু আমাদের আপেল শামুক যেটা সেটা কিন্তু আমাদের হলো অপ্রতিসম। খণ্ডকায়নটা একটা জিনিস দেখতে হবে, খণ্ডকায়ন মানে কি, ছোট 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 খণ্ডকে ভাগ করতেছো, ছোট ছোট খণ্ডকে ভাগ করতেছো, সেটা হতে পারে সমখণ্ডকায়ন। তার মানে ডিস্টেন্সগুলো সেম 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 সেম, তাহলে এটা বলো সমখণ্ডকায়ন। যদি ডিস্টেন্সগুলো সেম না হয় তাহলে বলবো অসমখণ্ডকায়ন। তাহলে সমখণ্ডকায়ন আন্ডারে কি আছে, সমখণ্ডকায়ন আন্ডারে আছে কেঁচো, ঠিক আছে। এটা বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, মেটাফায়ার পোস্থোমা, মেটাফায়ার, পোস্থোমা, পোস্থোমা, ঠিক আছে, পোস্থোমা। এই জিনিসটা মনে রাখতে হবে, মেটাফায়ার পোস্থোমা। আর যদি বলি অসম খণ্ডকায়ন যেটা, সেটা কোথায় পাওয়া যায়, আর্থ্রোপোডা আর কর্ডাতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, আর্থ্রোপোডা আর কর্ডাতে পাওয়া যায়। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন দেখো অঞ্চলায়ন বা ট্যাগমেটাইজেশন, অঞ্চলায়ন বা ট্যাগমেটাইজেশন, অঞ্চলায়ন বা ট্যাগমেটাইজেশনটা কোথায় পাওয়া যায়, মনে রাখবা এটা পাওয়া যায় আমাদের হলো আর্থ্রোপোডাতে, ঠিক আছে, আর্থ্রোপোডাতে, আর্থ্রোপোডাতে আমাদের অঞ্চলায়ন পাওয়া যায়। কি পাওয়া যায়, অঞ্চলায়ন পাওয়া যায়। কি পাওয়া যায়, অঞ্চলায়ন পাওয়া যায়। কেন,
দেখবা তুমি যদি ঘাসফড়িংয়ের কথা চিন্তা করো, ঘাসফড়িংয়ে মস্তক একটা পার্ট, বডি একটা পার্ট, লেজ একটা পার্ট, আলটিমেটলি কিন্তু তুমি তিনটা ভাগে ভাগ করতে পারতেছো। এগুলোর প্রত্যেক কিন্তু একটা অঞ্চল, তার মানে এটাকে আমরা বলছি অঞ্চলায়ন। এটা কি বলতেছি? অঞ্চলায়ন, তার মানে তিনটা অঞ্চলে ভাগ করতে পারতেছো। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আসো সামনে, দেখো আমি যেটা বলছিলাম, এই যে দেখো তিনটা ট্যাগমাটাই বলছিলাম, তাই না? তিনটা ট্যাগমাটা কি কি বলতো? একটা মস্তক, বক্ষ আর একটা কি উদর। তাহলে এই তিনটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে আমাদের জন্য এটুকু মনে রাখলেই হয়। তবে এই যে দেখো অ্যারাকনিডা, তারপর শ্রেণীর মানে খণ্ডগুলো মিলিত হয়ে প্রোসোমা, অপিস্থোসোমা, যদি ভাল লাগে পড়তে পারো, তবে আসলে একটু কঠিন ধাঁচের কথা। তবে যদি একান্ত মনে রাখতে চাও তাহলে মনে রাখো যে ভাইয়া অ্যারাকনিডা মানে মাকড়সা শ্রেণী যেটা, ঠিক আছে? মাকড়সা শ্রেণী যেটা মানে আর্থ্রোপোডার আন্ডারে মাকড়সা শ্রেণী যেটা, সেটাতে তোমার সাধারণত যে প্রোসোমা, অপিস্থোসোমা এগুলো পাওয়া যেতে পারে। এর চেহারা চিনে রাখাটা যেতে পারে, এর থেকে বেশি কিছু দরকার নেই আমাদের। এখন হচ্ছে উপাঙ্গ। উপাঙ্গের মধ্যে আর্থ্রোপোডাতে উপাঙ্গ পাওয়া যায় কি কি? অ্যান্টেনা আর স্টাইল পাওয়া যায়। মলাস্কাতে আমরা কোরিয়া পাই। আর মানে অন্যান্য যেমন মানুষের ক্ষেত্রে পা, এটা কিন্তু একটা উপাঙ্গ, তাই না? এগুলো আসলে অতটা আমাদের দরকার হয় না। পোলারিটি ক্ষেত্রে মনে রাখো যে আমাদের এরকম পাঁচটা মানে তল আছে। সম্মুখ প্রান্ত মানে কি মাথার যেদিকে, যেটা পশ্চাৎ প্রান্তটা কি মাথার বিপরীত দিকে, ঠিক আছে? পৃষ্ঠীয় প্রান্ত কি? পৃষ্ঠ মানে পিঠের দিকটা। অঙ্কীয় প্রান্ত যেটা সেটা হলো সামনের দিকটা, হ্যাঁ, মানে তোমার হলো সামনের দিকটা। আর পার্শ্বীয় মানে কি? পাশের দিকে। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের এই যে সামনে যেটা, সেটা হলো আমাদের পৃষ্ঠীয় পার্ট, মানে সরি, সেটা হলো আমাদের অঙ্কীয় পার্ট। পিছনের দিকে পিঠ, তাহলে পৃষ্ঠীয়। পাশ, এই যে এদিকে আমি হাত নড়াচ্ছি যেটা, এটা হলো আমাদের পাশের দিকে, ঠিক আছে? আর এটা উপরের দিকে মাথা, আর নিচের দিকে হলো পা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এখন হচ্ছে তল। তল আমাদের কয়টা আছে? তল অনেকগুলো তল আছে, বাট তলগুলো হচ্ছে আমাদের জন্য খুব একটা যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না। তারপর আমি তোমাদের একটু সহজ করে বলে দিই। আমাদের তিনটা তল আছে, আমি তোমাকে একটু বলি। একটা আছে মধ্যরেখীয় তল, হ্যাঁ, মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন। মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন। আরেকটা আছে তোমার সম্মুখ তল, ঠিক আছে? সম্মুখ তল। আরেকটা আছে তোমার হলো, পরে পেজে যাও, পরে পেজে গিয়ে দেখো, এখানে দেয় নাই মনে হয় আরেকটা, আরেকটা দিছে সম্মুখ তল, একটা অনুপ্রস্থ তল। আমি তোমাকে তিনটা ব্যাপারই একটু সুন্দর করে বলে দিই, ঠিক আছে? আমি একটু লিখেও দিব। মধ্যরেখীয় তল যেটা, মধ্যরেখীয় তল, এটা কি জানো? এটা হলো তোমার বাম ডান দুই ভাগে ভাগ করবে। তার মানে তুমি নাক বরাবর কেটে দাও, এক পাশে বাম হাত, এক পাশে ডান হাত, এটা হলো তোমার মধ্যরেখীয় তল, এইভাবে যদি কেটে দিতে পারো, ঠিক আছে? আরেকটা হলো তোমার তোমার হলো সম্মুখ তল, ঠিক আছে? এটা হলো তোমার সম্মুখ তল, ঠিক আছে? সম্মুখ তল। সম্মুখ তলটা কি? সম্মুখ তলটা হলো সামনের দিকে, মানে সামনে নাক, পিছনের দিকে হলো তোমার মানে ঘাড় বা পিঠ, বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে তুমি কাটবা কিভাবে? এই যে এইভাবে কাটবা, এইভাবে কাটবা, এইভাবে কাটবা, ঠিক আছে? এইভাবে যদি কাটো, মানে আমি এরকম দাঁড়ায় আছি, আমি এইভাবে কেটে দিলাম। সামনের দিকে আমার নাক থাকতেছে, পিছনের দিকে আমাদের যে মাথার এই পার্টটা থাকতেছে, ওকে, মানে পিঠের পার্টটা থাকতেছে। তার মানে এইটা হলো আমার কি? সম্মুখ তল। আর অনুপ্রস্থ তল যেটা, অনুপ্রস্থ তলটা কি? অনুপ্রস্থ, অনুপ্রস্থ, অনুপ্রস্থ তলটা কি? উপরের দিকে, মানে বডির আপার পার্ট, মানে বডির উপরের দিক, উপরের পার্টটা, আর নিচে থাকবে নিচের পার্টটা, ওকে, নিচের পার্টটা। তার মানে তুমি পেট বরাবর কেটে দাও, উপরের দিকে এই পার্টটা থাকতেছে, মাথার সহ পার্টটা, সেটা একটা পার্ট হবে। পা যেটা, সেটা একটা পার্ট হবে। তার মানে দুইটা আলাদা আলাদা পার্ট হলো না? তাহলে এইটা কিন্তু আলটিমেটলি আমাদের অনুপ্রস্থ পার্ট, ওকে, বা অনুপ্রস্থ তল। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। সিলোমটা, এটা একটু মনে রাখো, সিলোমটা আমাদের জন্য আবার থ্রি স্টার একটা টপিক, হ্যাঁ, সিলোমটা আমাদের জন্য আবার একটা থ্রি স্টার টপিক, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের তিনটা সিলোম আছে, কি আছে? একটা হলো অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে অ্যাসিলোমেট। আরেকটা হলো তোমার সিউডো সিলোমেট, সিলোমেট, সিউডো সিলোমেট। আরেকটা কি? এটা হলো তোমার ইউসিলোমেট, ইউসিলোমেট। বুঝতে পারছি? একটা তোমার দেখো অ্যাসিলোমেট, একটা তোমার সিডোসিলোমেট, একটা কি হলো তোমার ইউসিলোমেট। আমরা মানে পর্ব কয়টা পড়ছি বলো তো? 9টা পর্ব পড়ছি না, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এখন প্রথম তিনটা পর্ব যেটা, প্রথম তিনটা পর্বকে তুমি দিয়ে দিবা, প্রথম তিনটা 1 থেকে 3 পর্যন্ত, মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এটাকে দিবা অ্যাসিলোমেটের আন্ডারে। 4 নাম্বার যেটা মানে নেমাটোডা যেটা, সেটাকে তোমার দিবা সিউডোসিলোমেটে। আর 5 থেকে শুরু করে 9 পর্যন্ত মানে বাকি যেগুলো আছে সবগুলোকে দিবা ইউসিলোমেটের আন্ডারে। তাহলে এই যে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, অ্যাসিলোমেট, সিডোসিলোমেট আর কি ইউসিলোমেট, তাহলে এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখবা। এখন অ্যাসিলোমেট আর বাকি ডিটেলস খুব একটা পড়তে যাওয়ার দরকার নেই। কোশ্চেনটা করে যে সিডোসিলোমেটের এক্সাম্পল কি কি, হ্যাঁ, আমি এটা মনে রাখতাম নারিকেল দিয়ে, কি দিয়ে? নারিকেল, নারিকেল, ঠিক আছে, নারিকেল। নেমাটোডা রোটিফেরা কাইনোরাইঞ্চা, দেখো নেমাটোডা রোটিফেরা কাইনোরাইঞ্চা, ঠিক আছে, নেমাটোডা রোটিফেরা কাইনোরাইঞ্চা। তাহলে এই যে কয়েকটা জিনিস খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে।
এখন দেখো ইউসিলোমেট কি বাকিগুলো, ঠিক আছে, মলাস্কা, অ্যানেলিডা, আর বাকিগুলো যেগুলো দেখতেছো সেগুলো সবগুলো কিন্তু ইউসিলোমেট। তারপর আসো এখান থেকে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সাইজোসিলোমেট, তারপর হলো বেশ কিছু কথাবার্তা আছে, অ্যান্ট্রোসিলোমেট। এগুলা অনেক হাবিজাবি আলাপ আছে, এগুলো আমাদের জন্য একটু কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, কারণ আসলে আমাদের টার্গেটটা হলো অল্প সময়ে যতটুকু একান্ত না পড়লেই না সেটা আমাদের ইনশিওর করে যাওয়া, ঠিক আছে। তাহলে দেখো সাইজোসিলোমেটের আন্ডারে যদি একান্ত পড়তে চাও, যদি সাইজোসিলোমেটের মধ্যে আন্ডারে যদি পড়তে চাও, তাহলে তুমি একটু খেয়াল করতে পারো অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা। তার মানে তুমি একটু খেয়াল করতেছো এগুলো আসলে কোনগুলা। দেখো এগুলা কিন্তু ওই যে আমাদের প্রথমটা কি ছিল, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপর কি ছিল অ্যানালিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, তাই না? তার মানে আমাদের অ্যাকচুয়ালি যে 5, 6, 7, 5, 6, 7 এগুলো কিন্তু আমাদের সাইজোসিলোমেটের আন্ডারে। আর 8 নাম্বার আর 9 নাম্বার যেগুলো, সেগুলো কোথায় বলতো, সেগুলো কিন্তু আমাদের অ্যান্ট্রোসিলোমেটের আন্ডারে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে অ্যান্ট্রোসিলোমেটিক আন্ডার কি আছে, 8 আর 9, আর এখানে কি 5, 6, 7, ওকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সিলোমের গুরুত্বটা জাস্ট একটা জিনিসই মনে রাখা দরকার আমাদের, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। কিসের কাজ করে? হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। সংবহনতন্ত্র, সংবহনতন্ত্র আমাদের কয় টাইপের বলো তো? সংবহনতন্ত্র আমাদের কিন্তু মেইনলি দুই টাইপের বলা যায়, তবে একটা মানে এখানে একটা বলতে গেলে ঝামেলা বাঁধে। অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র বলে একটা কথা আছে, যেটা আমরা পরবর্তীতে গিয়ে পাবো। মনে রাখো যে আমাদের দুই টাইপের আছে, একটা বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, আর এটা কি, এটা তোমার মুক্ত রক্ত সংবহনতন্ত্র। মুক্ত মানে কি ওপেন, ঠিক আছে, মুক্ত মানে কি ওপেন, আর এটা তোমার ক্লোজড, ওকে। আমি যদি বলি যে ভাই কোথায় মুক্ত পাওয়া যায় আর কোথায় ওপেন মানে বন্ধ পাওয়া যায়, বন্ধ মানে হলো যেটা ক্লোজড, যেটা সেটা একটু উন্নত টাইপের। ক্লোজ যেটা সেটা কেমন টাইপের? উন্নত টাইপের। ক্লোজড, এই যে ক্লোজডটা হলো একটু উন্নত টাইপের, হ্যাঁ। তার মানে তুমি উন্নত কর্ডাটা যেটা, সেটাতে তুমি কি পাবা? তুমি পাবা হলো বদ্ধ টাইপ, মানে বদ্ধ টাইপের পাবা। এই যে অ্যানালিটার কর্ডাটা, ঠিক আছে, অ্যানালিটার কর্ডাটা এই দুইটাতে পাওয়া যায় সাধারণত তোমার বদ্ধ টাইপের। তাই তুমি বলতে পারো ভাইয়া অ্যানালিটা যেটা সেটা তো আসলে খুব একটা উন্নত ব্যাপারটা কিন্তু এরকমও না, তাই না? তারপর আসলে কেমনে হইলো? তাহলে একটা জিনিস মনে রাখো যে ভাইয়া অ্যানালিটাটা আসলে অত বেশি উন্নত না হইলেও এর ভিতরে কিন্তু তোমার হলো একটা থাকে, ওকে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। এখান থেকে একটু মনে রাখা আমাদের জন্য মোর দেন এনাফ। তারপর আসো কঙ্কালে, হ্যাঁ। কঙ্কালে দেখো যে জিনিসটা বলতেছি, আহ, আচ্ছা আরেকটা জিনিস বলছি, যে মুক্ত, যেটা মুক্তর কোথায় পাওয়া যায়? মুক্তরা তোমার সব অনুন্নত যেগুলো সেগুলোতে পাওয়া যায়। তেমন হতে পারে সেটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস বা যেগুলো যেগুলো আছে সবগুলোতে কিন্তু মুক্ত পাওয়া যায়। এখন আসো কঙ্কালের মধ্যে বেশ কিছু কথাবার্তা বললাম, আমাদের জন্য দরকার নেই। আর নটোকর্ডের মধ্যে যদি নটোকর্ড থাকে তাহলে বলবা কর্ডেট, আর নটোকর্ড না থাকে কি বলবা নন কর্ডেট, ওকে। তাহলে জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এখন আমরা সামনের দিকে চলে যাই। দেখো পৌষ্টিক নালীর মধ্যে দেখো একটা প্যারাজোয়া আর একটা সেন্টারোজোয়া, ওকে। প্যারাজোয়া মানে কি? যাদের পৌষ্টিক নালী নাই তাদের বলবো হলো প্যারাজোয়া। আর যাদের আছে পৌষ্টিক নালী মানে হলো এন্টেরিক সিস্টেম, এই যে এন্টেরিক অন্ত্র, ঠিক আছে। এই যে এই টার্মটা যাদের আছে তাদের বলবা অ্যান্টেরোজোয়া, যাদের পৌষ্টিক নালী আছে তাদের বলবা অ্যান্টেরোজোয়া, যাদের নাই তাদের কি বলবা? তাদের বলবা প্যারাজোয়া। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, ওকে। তাহলে এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখা লাগবে। তাহলে আমি যদি এতক্ষণ যেগুলো আমি পড়াইলাম, এতগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক জিনিস নিয়ে আলোচনা করছি, যে এই জিনিসগুলো কিন্তু আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা হলো তোমার একবার শুরুর দিকে প্রতিসমতা পড়ছি, তাই না? তারপর দেখবা যে সিলোমের পার্টটা পড়ছি, সিলোমের পার্টটা কিন্তু আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপর দেখবা যে তোমার হলো মানে কোথায় কোনটা আছে কোথায় কোনটা নাই, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে ইফোর্ট দিতে হবে এবং ইনশিওর করতে হবে তুমি সবগুলো এগুলো ভালোভাবে মনে রাখছো এবং খেয়াল রাখছো, ওকে। তাহলে আমি যতটুকু বলছি এটুকু যদি অন্তত মনে রাখতে পারো তাহলে কিন্তু আমাদের জন্য মোর দেন এনাফ, ওকে। মনে রাখতে পারবা না এগুলো? আই থিঙ্ক এগুলো তুমি মনে রাখতে পারবা। তাহলে এখন আমরা যে পার্টটা এখন আগাবো সামনের দিকে, মেইন আমাদের কনসার্নটা হবে যে প্রত্যেকটা বৈশিষ্ট্য যেগুলো, প্রত্যেকটা পর্ব বা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো সেগুলোকে একটু আয়ত্ত করা, ওকে। এখন এই যে আমাদের শ্রেণীবিন্যাসের নীতি যেগুলো আছে এগুলো আমাদের জন্য আসলে খুব একটা ইম্পর্টেন্ট বা ব্যাপারটা এরকম না, আমরা এগুলো স্কিপ করে আগে আসতে পারি। তবে আমাদের জন্য যে জিনিসগুলো দরকার, দেখো যে ট্যাক্সনকে বলা হয় শ্রেণীবদ্ধকতা একক। কি বলা হয়? ট্যাক্সনকে শ্রেণীবদ্ধকতা একক বলা হয়, ঠিক আছে। ট্যাক্সনকে বলা হয় শ্রেণীবদ্ধকতা একক। আমরা এই যে দেখো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, হ্যাঁ, সাতটা মানে ক্যাটাগরিতে ভাগ করি, এগুলোকে বলা হয় ট্যাক্সন। এগুলো কি বলা হয় বলতো? ট্যাক্সন বলি, ঠিক আছে। কি বলি? ট্যাক্সন বলি। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এখান থেকে আমাদের কয়েকটা জিনিস দরকার। দেখো এই যে এইটা একটু মুখস্থ করবা, যে তোমার শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি বলতো? শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক কি বলতো? তাহলে বললো তোমার হলো প্রজাতি, ঠিক আছে। পরেরটা যদি বলি যে তোমার হলো যে মানে সর্বোচ্চ স্তর কোনটা, তাহলে বলো তোমার পর্ব। আর যদি বলি সর্বজনীন স্তর কোনটা, সর্বজনীন স্তর হলো তোমার কিংডম। তাহলে এই যে 3-4টা নাম যদি তুমি একটু মনে রাখতে পারো তোমার জন্য কিন্তু মোর দেন এনাফ, ওকে।
তারপর আরেকটা কয়টা জিনিস আমাদের একটু জানতে হবে, যে জিনিসটা একটু বলতেছিলাম যে ক্যারোলাস লিনিয়াস কিন্তু আমাদের দেখো নামকরণের কিন্তু দুইটা পদ্ধতি আছে বুঝছো, মানে একটা হলো দ্বিপদ নামকরণ, একটা ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ কি, দুইটা পার্ট থাকবে, একটা গণনাম আর একটা প্রজাতি নাম, ঠিক আছে। আর যদি বলি যে ভাইয়া ত্রিপদ নামকরণ কি, ওখানে আবার তিনটা পার্ট থাকবে, গণনাম, প্রজাতি নাম, একটা উপপ্রজাতি নাম থাকবে, ওকে, তিনটা পার্ট থাকে। তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া গণনাম, প্রজাতি নাম, দ্বিপদ নামকরণ যেটা, এটা আবিষ্কার করছেন কে, তাহলে বলবা দ্বিপদ নামকরণ করছেন হলো ক্যারোলাস লিনিয়াস। কি, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস, ইনি কিন্তু তোমার দ্বিপদ নামকরণ করছেন। আর ত্রিপদ নামকরণটা কে করছেন বলতো, ত্রিপদ নামকরণ করছে হলো পাখি বিজ্ঞানী স্লেজেল। ত্রিপদ নামকরণ করছে, ওকে, ত্রিপদ নামকরণ করছে কে, পাখি বিজ্ঞানী স্লেজেল। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখলে তোমাদের জন্য এখান থেকে আর কিছু আমাদের দরকার নেই। তবে এখানে কিছু বৈজ্ঞানিক নাম মনে হয় আছে, প্যান্থেরা টাইগ্রিস, তারপরে যে দেখো যে লিও মানে লোয়া লোয়া, তারপর যে অরাইজা সাটিফা, যে আইসিজেডএন এর পুনরূপটা একটু অবশ্যই মনে রাখবে, আইসিজেডএন, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার, এটা কিন্তু অনেকবার আসছে, ওকে, মানে আইসিজেডএন। এখন দেখো যে এই যে জিনিসগুলো এখন তুমি দেখতেছো, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে একটা জিনিস আমাদের দরকার। কোশ্চেনটা করে এইভাবে, আমাদের পর্ব কয়টা, তোমরা মনে করো কি ভাইয়া নয়টা পর্ব পড়ি, ওই নয়টাই মনে হয় অ্যান্সার, ব্যাপারটা এরকম না। পর্ব হলো অ্যাকচুয়ালি 33টা, মেজর পর্ব মাইনর পর্ব দুই ভাগে ভাগ করা যায়। মেজর পর্ব হলো 9টা, মাইনর পর্ব হলো 24টা। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মেজর পর্ব 9টা, মাইনর পর্ব কয়টা, 24টা, ওকে, তাহলে টোটাল হলো 33টা। এখন দেখো এইখানে অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো আসলে আমাদের জন্য অত বেশি মুখস্থ করার দরকার নাই। এই পার্টটা তোমরা চাইলে একবার পড়তে পারো, এই পার্টটা চাইলে তোমরা একবার পড়তে পারো, তবে আমি তোমাদের একটু পড়াই দিব। দেখো নন কোয়ার্ডার যেগুলো, সেগুলো মানে কি, নট অকার্ড নাই, নন কোয়ার্ডার মানে কি, নট অকার্ড নাই, ঠিক আছে। এখন পাইওয়া বসাত লেস থাকে না, স্নায়ুরজ্জুটা থাকে অঙ্কীয় আর নিরেট, ঠিক আছে। সাধারণত এদের যে স্নায়ুরজ্জু যেটা, সেটা থাকে অঙ্কীয় আর নিরেট, এবং রক্ত সম্বন্ধন্ত্র হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে, বুঝছো। দেখো তুমি মানুষের কথা চিন্তা করো, মানুষ কি একটু উন্নত টাইপের, মানুষের হৃৎপিণ্ডটা কোথায় থাকে, সামনের দিকে থাকে, কোথায় থাকে, সামনের দিকে থাকে, তার মানে অঙ্কীয় দেশে থাকে। এদেরটা কই থাকে, এদের থাকে তোমার পৃষ্ঠীয় দেশে থাকে, কোথায় থাকে, পৃষ্ঠীয় দেশে থাকে। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, কোথেকে, ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, তাহলে জিনিসটা মনে রাখতে হবে। আর এদের হেপাটিক পোর্টাল সিস্টেম থাকে না, কি থাকে না, হেপাটিক পোর্টাল সিস্টেম থাকে না। যদি একান্ত কষ্ট হয় তাহলে বাদ দিও, আর যদি মনে হয় যে না ভাইয়া মনে রাখতে পারতেছি, তাহলে এটা মনে রাখো, ওকে, পারবা না, পারবা। এখন আসো পরে চলে আসো। এখন আমাদের এই যে মানে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু আমাদের হলো মেইনলি এতক্ষণ যেগুলো আলোচনা করা হয়েছে ইন্ট্রোডাকশনের পার্ট ছিল। বাট এই যে পর্বগুলো কিন্তু ওই আগের পর্বগুলো কিন্তু কভার করবে। ওটার প্রত্যেকটা পর্ব ওয়াইজ আমরা দেখবো যে এটার হলো প্রতিসমতা কেমন, এটা স্পেশাল বৈশিষ্ট্য কি আছে না আছে, এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। ওই যে একটু আগে যে পড়াই আসলাম সেগুলোকে তোমার এখন একটু মানে রিকল করতে হবে, তাহলে দেখো তোমার জন্য ইজি, ওকে। তারপরে আমরা এই প্রত্যেকটা পর্ব থেকে যতটুকু একান্ত না পড়লেই না, সেগুলো আমরা পড়বো, এত বেশি আমরা পড়তে যাবো না, কারণ হলো অত বেশি পড়তে গেলে আমাদের মাথায় থাকে না। মনে রাখবা পরিফেরা যেটা, পরিফেরা এটার নাম হলো ছিদ্রাল প্রাণী, পরিফেরা এটার নাম কি, ছিদ্রাল প্রাণী, পরিফেরা এটার নাম কি, ছিদ্রাল প্রাণী, সেটা আমরা বলি কি, এটা স্পঞ্জ বলি, কি বলি, স্পঞ্জ বলি, ওকে, মনে থাকবে না, স্পঞ্জ বলি। এখন আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, যখন গঠন মাত্রা পড়ছি আমরা কিন্তু বলছিলাম যে কোষীয় মাত্রা, পরিফেরা কিন্তু কোষীয় মাত্রার প্রাণী, তাই না। কোষ টিস্যু তার মানে 2 নাম্বার জিনিস, তার মানে 2 নাম্বার পর্বটাকে দিব, তার মানে নিডারিয়া পর্বকে দিব। পড়া 3 নাম্বার মানে কি, 3 নাম্বার মানে হলো যে টিস্যু অঙ্গ ছিল, তাই না। 3 নাম্বারে কি ছিল, প্লাটিহেলমিনথেস। তারপর 4 নাম্বার মানে হলো অঙ্গতন্ত্র মাত্রা, তার মানে নেমাটোড সব বাকিগুলা। তাহলে তুমি চিন্তা করো যে এখানে তুমি কি দিবা, এখানে তোমার টিস্যু মাত্রা দিবা, তাই না, এখানে কিন্তু টিস্যু মাত্রা দিবা। তাহলে দেখো মানে এরা কিন্তু হলো এটা কিন্তু কোষীয় মাত্রার প্রাণী, মানে কিন্তু টিস্যু গঠন করে না, ওকে। এখন দেখো এদের কিন্তু দেখবা যে বেশ কিছু ছিদ্র থাকে, এটা মনে রাখবা। তাহলে যেহেতু মানে মানে পরিফেরা মানে ছিদ্রের প্রাণী, তার মানে এর ছিদ্র থাকবে। এটা একটা নাম কি বলে, স্পঞ্জ, ওকে। তো এটা মনে রাখবে, স্পঞ্জে কিন্তু অনেক ছোট 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 ছিদ্র থাকে, ঠিক আছে। এখানে না 2টা লার্ভা দশা আছে, ঠিক আছে, 2টা লার্ভা দশার নাম কি, অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকিয়ামাল, ওকে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবো, অস্কুলাম নামে একটা কথা আছে, অস্কুলাম। এই অস্কুলামটা পাওয়া যায় কোথায়, তাহলে বলবো অস্কুলামটা পাওয়া যায় হলো পরিফেরাতে। দেখো এই যে তোমার অস্কুলাম দেখছো, অস্কুলাম, অস্টিয়া, স্পঞ্জোসিল, এগুলো কই পাওয়া যায়, এগুলো সবগুলো কিন্তু ওই দেখুন এই যে নালীতন্ত্র, এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো সবগুলো পাওয়া যায় কিন্তু তোমার পরিফেরার আন্ডারে, ওকে। তাহলে জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবা। তাহলে এই যে তোমার কয়েকটা জিনিস দেখাই দিচ্ছি, এই কয়টা মনে রাখো বা একটু তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এর বাইরে আর কিছু আমাদের লাগে না, ওকে। আর নিচের দিকে অনেকগুলো উদাহরণ আছে, এতগুলো উদাহরণ আমাদের মনে রাখা লাগে না, ওকে। জাস্ট মনে রাখি স্পঞ্জ মানেই হলো তোমার পরিফেরার আন্ডারে। এখন সব নিডারিয়ার আন্ডারে দেখো, নিডারিয়ারকে আমরা বলি হলো সমুদ্রের ফুল, কি বলি, সমুদ্রের ফুল বলি। এটাকে আমরা রেইন ফরেস্ট বলতে পারি বা বাড়িবন বলতে পারি। এবং মোটামুটি আমাদের যে সমুদ্রের প্রবাল থাকে না, প্রবালের যে 25% সে কিন্তু পুরোটাই নিডারিয়ার আন্ডারেই পড়ে, হ্যাঁ। প্রবালে যে প্রাণীগুলো থাকে বা জীবগুলো থাকে সেগুলো কিন্তু 25% নিডারিয়ার আন্ডারেই পড়ে, ওকে।
আমি বলছিলাম নিডারিয়া কিন্তু 2 নাম্বার, তাই না? তার মানে 2 নাম্বার জিনিস মানে কি? টিস্যু অঙ্গ, টিস্যু মাত্রা, তাই না? মানে কোষ টিস্যু মাত্রার প্রাণী। কোন মাত্রা প্রাণী? কোষ টিস্যু মাত্রার প্রাণী। টিস্যু মাত্রা লেগছে, টিস্যু মাত্রা মানে আসলে কোষ টিস্যু মাত্রার কথাই বলতে হচ্ছে। কোন প্রতিসম বলতো? অরীয় প্রতিসম। বলছিলাম না নিডারিয়া, নিডারিয়া কিন্তু অরীয় প্রতিসম। এটা কিন্তু আমি ক্লিভেজের সাথে মিলাইও না, হ্যাঁ? অরীয় ক্লিভেজ কিন্তু আর্থ্রোপোডাতে ছিল, ঠিক আছে? অরীয় ক্লিভেজ কিন্তু আর্থ্রোপোডাতে ছিল। এটা কেমন? এটা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক। কেমন? এটা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক। এখানে কি থাকে? অকোষীয় মেসোগ্লিয়া থাকে, এটা মনে রাখবা। আবার দেখবা এতে কিন্তু ওই যে আমরা যখন হাইড্রা পড়ছি তখন কিন্তু ওই যে নিউরোসাইট নেমাটোসিস পড়ছি, তাই না? নিউরোসাইট নেমাটোসিস, দেখো নেমাটোসিস ধারণকারী নিউরোসাইট কোষ থাকে, কি থাকে? নিউরোসাইট কোষ থাকে, ঠিক আছে? তাহলে জিনিসটা মনে রাখতে হবে। আবার দেখবা ওই যে সিলেন্টারন ছিল আমাদের, মনে আছে তোমাদের? সিলেন্টারন ছিল। সিলেন্টারন যেটা, সেটা কিন্তু আমরা হলো নিডারিয়াতে পাই। তার মানে সিলেন্টারন পাই হলো আমরা নিডারিয়াতে, সিলম পাই বাকিগুলোতে, ওকে? মানে তোমার যে নেমাটোডার পর থেকে যেটা, নেমাটোডাতে আসলে সিউডোসিলোমেট, মানে অ্যানিলিডার পর থেকে যেগুলো আছে সেগুলোতে আমরা ইউসিলোমেট পাই। সহজ কথা, আমাদের নিডারিয়াতে কি থাকে? সিলেন্টারন থাকে। এটাকে আমরা কি বলি জানো? পরিপাক সংবহন গহ্বর বলি। কি বলি? পরিপাক সংবহন গহ্বর বলি। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, প্লানুলা নামক একটা লার্ভাদশা আছে। কি লার্ভাদশা? প্লানুলা নামক লার্ভাদশা আছে। 20 প্রজাতির নিডারিয়া আমাদের হলো স্বাদু পানিতে থাকে, বাকিগুলো সবগুলোই তোমার হলো সামুদ্রিক, ওকে? এখন এক্সাম্পলগুলো একটু জানতে হবে। এক্সাম্পলগুলো যদি একটু বলি তোমাদের, এক্সাম্পলগুলো একটু খেয়াল করো। এক্সাম্পলগুলো ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের এখান থেকে যে সাগর পাখা, এটা যদি একটু দেখতে চাও দেখতে পারো। সাগর কুসুম, নীল বোতাম, ওই যে নামগুলো একটু চেহারাগুলো চিনে রাখা, যাতে অন্তত বলতে পারো যে ভাই এটা নিডারিয়া আন্ডারে, ওকে? সামনে চলে আসো। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস মানে হলো চ্যাপ্টা কৃমি। এটা হলো নাম কি বলতো? চ্যাপ্টা কৃমি। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, প্লাটিহেলমিনথেস মানে কি? চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথেস মানে কি? চ্যাপ্টা কৃমি। মানে আমরা বলছিলাম যে নিডারিয়া যেটা, সেটা কিন্তু দ্বিস্তরী প্রাণী ছিল, তাই না? দ্বিস্তরী প্রাণীর পরে কি আসবে? ত্রিস্তরী আসবে। প্রথম ত্রিস্তরী কোনটা বলতো? প্লাটিহেলমিনথেস কিন্তু প্রথম ত্রিস্তরী প্রাণী। তাহলে দেখো এটাই বলছে, প্রথম সরলতম ত্রিস্তরী প্রাণী কোনটা? তাহলে বলবা প্লাটিহেলমিনথেস। জাস্ট আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো পড়বো। দেখো এটা কিন্তু তোমার হলো একটা মানে চ্যাপ্টা কৃমির মতো, বুঝছো? চ্যাপ্টা কৃমির মতো। তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি এই যে এখান থেকে যদি ভাগ করে দেই, 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা কি বলা হয়? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এখানে কি কি প্রতিসমতা পাবো বলতো? এখানে আমরা হলো ত্রিস্তরী প্রাণী, প্রথম ত্রিস্তরী প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসম পাবো। আর এখানে কিন্তু দেখবা যে এখানে মানে কিউটিকলের আবরণ থাকে, ঠিক আছে? কিউটিকলের আবরণ থাকে কেন? কারণ এগুলো কিন্তু আমাদের পেটে থাকে। এখন যদি আমি কাইটিনের আবরণ দিতাম, তার কাইটিন কিন্তু অনেক শক্ত, পেটে চলাচল করার সময় তখন পেটের নাড়ি ভুড়ি সব ছেড়ে ফেলাই দিত। তাহলে লাভই তো। আলটিমেটলি তোমার পেটের ভিতরে রক্ত রক্ত বের হয়ে যেত, একবার খাওয়া দাওয়া করতে পারতাম না, শেষ, তুমি ডেড। তার মানে কি? তোমার কিন্তু কিউটিকল আছে, কারণ কি? কিউটিকলটা কিন্তু অনেক নরম, ঠিক আছে? কিউটিকলটা কেমন? নরম, এই জন্য। তারপর দেখো এখানে কিন্তু শিখা কোষ থাকে। কোশ্চেনটা এইভাবে করে, ফ্লেম সেল বা শিখা কোষ পাওয়া যায় কোথায়? ফ্লেম সেল বা শিখা কোষ পাওয়া যায় কোথায়? তাহলে কি বলবা? তাহলে বলবা যে প্লাটি হেলমেন্থিসে। কোথায় পাওয়া যায়? প্লাটি হেলমেন্থিসে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আমি যদি আরও জিজ্ঞাসা করি যে এখান থেকে আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এখান থেকে আর কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের জন্য লাগে। দেখো আমি তোমাকে বলি যে প্লাটি হেলমেন্থিস, হ্যাঁ, প্লাটি হেলমেন্থিসে অনেকগুলা লার্ভা দশা আছে, এতগুলো আমাদের লার্ভা দশার দরকার হয় না। তবে একটা জিনিস যেটা লাগবে, এটা কিন্তু আমাদের একটু উভলিঙ্গ টাইপের। কেমন টাইপের? উভলিঙ্গ টাইপের, ওকে? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। সামনে চলে আসো। দেখো নেমাটোডা, নেমাটোডা এটা কিন্তু মানে সুতাকৃমি বা গোলকৃমি, ঠিক আছে? এটার নাম কি বলতো? সুতাকৃমি বা গোলকৃমি। নেমাটোডার বৈশিষ্ট্যটা দেখো, আমরা কিন্তু অলরেডি সিলোমের কথা বলছিলাম না? সিরোসিলোমেট, সিরোসিলোমেট কিন্তু নেমাটোডা আন্ডারেই ছিল। তাহলে বলবা সিরোসিলোমেট, ঠিক আছে? অপ্রকৃত সিলোমযুক্ত, অপ্রকৃত সিলোমযুক্ত। এবং দেখবা এদেরকে বলা হয় কি জানো? নলের ভিতর নল বা টিউব উইদিন এ টিউব বলা হয়। কি আছে? টিউব উইদিন এ টিউব বলা হয়, টিউব উইদিন এ টিউব। তারপর দেখো এখানে 2 ধরনের লার্ভা দশা পাওয়া যায়, র্যাবডিটি ফর্ম লার্ভা, একটা মাইক্রোফাইলেরিয়া লার্ভা। তাহলে এই যে 3টা 4টা কথা বললাম, আরেকটা কথা হলো অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী, ঠিক আছে? আমি বলছিলাম না আমাদের হলো অঙ্গতন্ত্র মাত্রা শুরু হয় কিন্তু 4 নম্বর থেকে, তার মানে কি নেমাটোডা থেকে শুরু হয়। দেখো অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। আর যদি বলি যে ভাই এটার প্রতিসমতা কেমন হয় বলো তো? দ্বিপার্শ্বীয় প্রতিসমতা। কেন? কারণ আলটিমেটলি তুমি কিন্তু এই যে মাঝ বরাবর কিন্তু ভেঙে দিতে পারবো, ওকে? তাই না? এটা কিন্তু নলাকার হয় এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। তাহলে জিনিসটা খেয়াল রাখতে হবে। পরেরটা আসো মলাস্কাতে। মলাস্কা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, ঠিক আছে? আমি যদি বলি যে মলাস্কা কেমন বলো তো? প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, ওকে? এদের আবরণটা কেমন বলতো? ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে, ঠিক আছে? ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে, এটা একটু মনে রাখতে হবে। পোস্টিকনালি কেমন বলতো? পোস্টিকনালি পেঁচানো, কেমন আকৃতির বলতো? ইউ আকৃতির। মুখ গহ্বরে কাইটিন নির্মিত, মুখ গহ্বরে কাইটিন নির্মিত র্যাডুলা থাকে। তাহলে কোশ্চেনটা করে এইভাবে যে মুখ গহ্বরে কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা র্যাডুলা থাকে কোথায়? তাহলে বলবো মলাস্কাতে। তাহলে কোশ্চেনটা হলো এরকম, মলাস্কাতে কি পাওয়া যায়? রেতিজিহ্বা পাওয়া যায়। এর আগেটাতে নেমাটোডাতে কি পাইছিলাম বলতো? নলের ভিতর নল পাইছিলাম, তাই না? এখানে কি পাচ্ছি বলতো? রেতিজিহ্বা বা র্যাডুলা পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি যদি বলি যে হিমোসায়ানিন, তারপরে যে রঞ্জক অ্যামিবোসাইট, এগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো স্কিপ করতে পারো। তবে এখানে অর্ধ রক্ত সংবহনতন্ত্র পাওয়া যায়, এটা আমাদের মনে রাখতে হবে। অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র পাওয়া যায় কোথায়? তাহলে বললাম মলাস্কাতে আমরা অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র পাই।
আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়। কি পাওয়া যায় বলো তো? ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখা আমাদের জন্য মোর দেন এনাফ। তবে এখান থেকে আরেকটা জিনিস একটু দরকার। দেখো এই যে এখান থেকে আমি যদি বলি তোমাকে, আহ, এই যে অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবা, ঝিনুক, তারপর হলো তোমার এই যে আপেল শামুক, অক্টোপাস, এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের কিসের আন্ডারে পড়ে বলো তো? এগুলো সবগুলাই কিন্তু আমাদের মেইনলি মলাস্কার আন্ডারে পড়ে। কিসের আন্ডারে পড়ে? মলাস্কার আন্ডারে পড়ে। ওকে, মনে থাকবে না এটা? মনে থাকবে। আর যদি বলি যে ভাইয়া এটা হলো তোমার কোন ধরনের প্রতিসমতা বলো তো? এখানে কিন্তু আমাদের সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসমতা পাওয়া যায়। আমি কিন্তু অলরেডি বলছিলাম তোমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসমতা পাওয়া যায় কোথায়? তারা বলে মলাস্কাতে কিন্তু আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসমতা পাই, ঠিক আছে? তবে ওই যে আপেল শামুক ছিল না, সেটা কিন্তু অপ্রতিসম ছিল, এটা একটু খেয়াল রাখবা। ওকে, তাহলে এই যে এটুক করে তোমার জন্য এনাফ। এখন শোনো, অ্যানেলিডা এটার নাম কি বলতো? অঙ্গুরিমাল, ঠিক আছে? অঙ্গুরিমাল। এটা হলো আবার অনেকটা মানুষের মতো বৈশিষ্ট্য সম্পন্ন, একটু উন্নত টাইপের ব্যাপার। তার মানে এখানে কিন্তু তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম, কেন বলতো? একটু নলাকার টাইপের। দেখো যেখানে তুমি যদি ভাগ করে দাও, এখানে তুমি এটা ভাগ করে তুমি দ্বিপার্শ্বীয় ভাগের ভাগ করতে পারবে। ওকে, তুমি দেখো কেটে দাও, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু কিউটিকল থাকবে, মানে পেটের ভিতরে থাকে তো, মানে অনেকগুলা, মানে মূল কথা কিছু কিছু কীট পতঙ্গ আবার হলে পেটের ভিতরে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কিউটিকল থাকাটা বেটার অপশন। এখন দেখো যে এতে কি থাকে? চলন অঙ্গ কাইটিন ময়সিটি, তার নাম যদি জিজ্ঞাসা করি, মলাস্কাতে কি ছিল? রেতিজিহ্ব ছিল বা র্যাডুলা ছিল। আর এখানে কি থাকতেছে? সিটি থাকতেছে, কাইটিন ময়সিটি বা প্যারাপোডিয়া। প্যারা মানে কি? প্যারা মানে হলো প্যারালাল বা চারদিকে বা দুই পাশে। পড়িয়া মানে কি? পড়িয়া মানে পা। দেখো তো অনেকগুলো পা দেখতেছো না? অনেকগুলো পা দেখতেছো না? মানে পাশাপাশি আছে, মানে প্যারালালি আছে, অনেকগুলো পা, তার মানে হলো প্যারাপোডিয়া, ঠিক আছে? দেখো আরও একটা ব্যাপার আছে, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায়। এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান। কি বলা হয়? সেগমেন্টাল অর্গান। বুঝছো কি বলতেছি? সেগমেন্টাল অর্গান। তো কোশ্চেনটা এইভাবে করে, নিয়ম তোমার হলো নেফ্রিডিয়া পাই কই কোথায়? তোমরা কোশ্চেনটা করো কি জানো? নেফ্রিডিয়া নেমাটোডা বানাইতে চলে আসো, ঠিক আছে? মনে রাখবে এটা কিন্তু হলো অ্যানালিডাতে। তারপর দেখো এদের রক্ত সংবন্ধনটা কেমন বলতো? এটা বদ্ধ টাইপের রক্ত সংবন্ধন, এটা মনে রাখলেই এনাফ। ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়। তাহলে কোশ্চেনটা দেখো, ট্রোকোফোর লার্ভা, তাহলে একটা খেয়াল করবা, ট্রোকোফোর লার্ভা পাওয়া যায় কোথায়? অ্যানালিডাতে। এটা একটু মনে রাখো। ওকে, এখান থেকে এইটুকু পড়লে আমাদের জন্য এনাফ। আর্থ্রোপোডাতে চলে আসো। আর্থ্রোপোডাতে একটা জিনিস মনে রাখতে হবে, প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটা বলো তো? আর্থ্রোপোডা। তাহলে দেখো এটা মনে রাখবা, দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ, ট্যাগমাটাইজেশন পাওয়া যায়, তাই না? আমি অলরেডি পড়াইছিলাম, ট্যাগমাটাইজেশন পাওয়া যায়, দুই জোড়া অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে, এগুলো কিন্তু সবগুলো তোমার হলো ঘাসপুনিয়ে পড়বা। রক্ত সংবন্ধনটা কেমন? উন্মুক্ত টাইপের। প্রধান রেচনাঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি কিন্তু না, মালপিজিয়ান বডি মানে হলো নেফ্রন, তাই না? নেফ্রন কিন্তু আমাদের উন্নত, তার মানে কোয়ার্টারে থাকে, এদের কিন্তু তোমার নেফ্রন থাকবে না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটুকু আমাদের জন্য মনে রাখতে পারলে মোর দেন এনাফ। সামনে চলে আসো একান্ন কর্ডাটার মধ্যে বেশ কিছু কথাবার্তা বলছে। পঞ্চরীয় প্রতিসম, ঠিক আছে? কেমন কেমন প্রতিসম পাওয়া যায়? পঞ্চরীয় প্রতিসম পাওয়া যায় একাইনোডার্মাটাতে। কেন? কারণ দেখবা, আমি যদি, আচ্ছা তার আগে একটু আমি তোমাদের এখানকে কিছু এক্সাম্পল দেখা দিয়ে আসি। এই যে দেখো শতপদী কোথায় পাওয়া যায়? এটা কিন্তু আর্থ্রোপোডাতে পাওয়া যায়। রাজকাঁকড়া আর্থ্রোপোডাতে পাওয়া যায়। মাছি, মশা, মৌমাছি, কিন্তু সবগুলো কোথায় পাওয়া যায় বলো তো? সবগুলো কিন্তু আমাদের এখানেই পাওয়া যায়। মনে থাকবে না? তাহলে আই থিঙ্ক এটা পারা উচিত। এখন সে একাইনোডার্মাটা হলো, দেখো এই যে তোমার হলো, মানে তুমি যদি খেয়াল করো, এই যে একাইনোডার্মাটা, এটা একটু মনে রাখতে হবে, দেখছো? অনেকটা তোমার হলো 5 ভাগে ভাগ করা না, সে আমরা বলি কি জানো? পঞ্চরীয়। কেমন? পঞ্চরীয়। কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। কেমন তখন দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসম পাওয়া যায়। লার্ভা দশায় কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এই জিনিসটা এটা মনে রাখতে হবে। আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। দেখো এদিকে এখান থেকে মুখ, বুঝছো? তার মানে এই তলটা যেটা, এটা তোমার মৌখিক তল, উল্টা পার্ট যেটা সেটা হলো বিমৌখিক তল, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আর এদের নালিকা পথ থাকে, কি থাকে বলতো? নালিকা পথ থাকে। তাহলে কোশ্চেন করে টিউব ফিট বা নালিকা পথ থাকে কোথায়? তাহলে বলবা একাইনোডার্মাটাতে। তারপর দেখো যে তোমার হলো মানে পানি সংবন্ধনটা পাওয়া যায় কোথায়? তাহলে বলবো যেহেতু মানে মূল কথা একটা খেয়াল রাখো, তোমার একাইনোডার্মাটা না পুরোটা কিন্তু সামুদ্রিক পানিতে থাকে, তার মানে পানি সংবন্ধন দরকার। রক্ত সংবন্ধন কি আছে? এতে কিন্তু রক্ত সংবন্ধন নাই। হিমাল আর পেরিহিমাল তন্ত্র থাকে, যদি আসলে এটা আমাদের চিন্তা করার দরকার নেই। সহজ কথা মনে রাখো, রক্ত সংবহনতন্ত্র নাই, পানি সংবহনতন্ত্র আছে। ওকে, আর এতে কিন্তু বেশি সবগুলাই হলো তোমার সামুদ্রিক, ঠিক আছে? সবগুলো কেমন? সামুদ্রিক। কয়টা অ্যাম্বুলেক্রাল খাত পাওয়া যায়? 5টা অ্যাম্বুলেক্রাল খাত পাওয়া যায়। অ্যাম্বুলেক্রাল খাতটা কি জানো? এই যে দেখো তো একটু গর্তের মতো আছে না, এগুলো হলো তোমার অ্যাম্বুলেক্রাল খাত। এগুলো কি? অ্যাম্বুলেক্রাল খাত, মনে থাকবে? তাহলে আই থিঙ্ক এগুলো তোমরা পড়তে পারো। এখন আসো কর্ডাটা আমরা মোটামুটি অলমোস্ট সবই জানি। কর্ডাটার আন্ডারে দেখো বেশ কিছু জিনিস আছে। আমাদের কিন্তু দণ্ডাকার স্থিতিস্থাপক তোমার হলো ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, ঠিক আছে? আমাদের স্নায়ুরজ্জুটা কেমন? ফাঁপা। আর অমেরুদণ্ডী হলে বা যেগুলো হলো নন কোয়ার্ডেট তাদের ক্ষেত্রে কেমন? ওগুলো কিন্তু নিরেট ছিল। ওকে, তাহলে সেটা মনে রাখতে হবে। আমাদের দেখো, আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে নটকট যেটা, সেটা কিন্তু মেরুদণ্ডতে পরিণত হয়, তাই না? তখন আমরা বলা হয় মেরুদণ্ডী প্রাণী। স্নায়ুরজ্জুটা কেমন বলো তো? স্নায়ুরজ্জুটা থাকে আমাদের পিঠের দিকে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের পৃষ্ঠীয়। এটা কেমন হবে? এটা কিন্তু আমাদের পৃষ্ঠীয় থাকবে, বুঝছো? মানে পিঠের দিকে থাকবে। কেমন হবে? ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু হবে।
আর মেরুদণ্ডের ভিতর কি থাকে, সুষুম্না কাণ্ড যেটা, সেটা কিন্তু আমাদের সংরক্ষিত থাকে। গলবিলের হচ্ছে এন্ডোস্টাইল থাকে, যেটা কিন্তু পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। দেখো যেখানে আমাদের থাইরয়েড না, থাইরয়েড কার্টিলেজের পাশে দুই পাশে থাইরয়েড গ্রন্থি থাকে, তো যেটা বলা হয় থাইরয়েড কার্টিলেজ। হ্যাঁ, এখানে কি থাকে, এন্ডোস্টাইল থাকে, এগুলো একটু মনে রাখবা। রক্ত সংবহনতন্ত্র কেমন ধরনের, রক্ত সংবহনতন্ত্র তোমার বদ্ধ ধরনের, তাহলে জিনিসটা একটু খেয়াল রাখলে তোমার জন্য মোর দেন এনাফ। ওকে, আর এই যে পুরা পেজটা দেখতেছো, এটা পুরো তোমাদের হলো সামারি, ঠিক আছে? পুরা পেজটা তোমার সামারি। এটা অলরেডি পড়াই ফেলছি, অলরেডি তুমি জানো যে শিখাকোষ, ইলাস্টিন কিউটিকল, মেন্টল, তারপর হলো ওই যে রেতিজিহ্বা, প্যারাপোডিয়া, নেফ্রিডিয়া, হিমোসিল, সবগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। ওকে, তাহলে এখানকার তুমি যদি অন্য উদাহরণগুলো পড়তে নাও পারো, অবশ্যই এই উদাহরণগুলো পড়বা, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। সামনে চলে আসো কর্ডাটা। এখন দেখো আমি তোকে বলি, কর্ডাটার পর মানে এই যে কর্ডাটার পরের এই পার্টটা একটু কঠিন, বুঝতে পারছো? কর্ডাটার পরে এই পার্টটা খুবই কঠিন বা একটু কঠিন লাগে, তোমাদের মাথায় থাকতে চায় না। যখনই তুমি দেখবা যে কোনটার ভিতরে কোনটা ছিল একটু অগোছালো হয়ে যাচ্ছে, তোমার ফার্স্ট টাস্ক হলো এখানে চলে আসা। এখানে চলে আসে আগে একটু মিলাই নেওয়া, ঠিক আছে? দেখো আমি তোমাকে বলি, প্রথমে কর্ডাটা কি একটা পর্ব, পর্বগুলোকে আগে কয়েকটা উপপর্ব ভাগ করছি। ইউরো কর্ডাটা, সেফাল কর্ডাটা, এটা ভার্টিব্রাটা, ঠিক আছে? এখন প্রত্যেকটা উপপর্বের আন্ডারে দেখো, উপপর্বের আন্ডারে কিছু হল ক্লাস আছে, ঠিক আছে? তবে দেখো এই যে মানে ইউরোকর্ডাটা উপপর্বের আন্ডারে ডিরেক্ট ক্লাস দিয়ে দিছে, মানে সেফাল কর্ডার আন্ডারে কোনো ক্লাস বা কিছু দেয় নাই। বাট ভার্টিব্রাটা তো অনেক বড়, তার আগে মানে অধিক শ্রেণী দিছে, বুঝছো? দেখো সুপার ক্লাস দিছে, সুপার ক্লাস দিছে, ঠিক আছে? এই জায়গাটা একটু ঝামেলা বাদে, তুমি যদি জাস্ট এখানে যদি একটু খেয়াল করতে পারো, প্রথমে পর্ব তারপর উপপর্ব, উপপর্বের আন্ডারে কিছু কিছু জায়গায় একবার ডিরেক্ট শ্রেণীতে চলে গেছে, কিছু জায়গায় তোমার তোমার হলো অধিশ্রেণী বা সুপার ক্লাস দিছে। দেখো দেখো ভার্টিব্রার আন্ডারে সুপার ক্লাস কি আছে, সাইক্লোস্টোমাটা, আর এটা হলো ন্যাথোস্টোমাটা। ন্যাথো মানে কি জানো? ন্যাথো মানে হলো চোয়াল, ন্যাথো মানে কি চোয়াল, ঠিক আছে? ন্যাথো মানে কি চোয়াল। আর সাইক্লো মানে কি, সাইক্লো মানে গোল, সাইক্লো মানে কি গোল, সাইক্লো মানে কি গোল। তার মানে এদের মুখটা হবে গোল, আর এদের এদেরটা থাকবে চোয়াল থাকবে, বুঝছো? ন্যাথোস্টোমাটাতে চোয়াল থাকবে আর সাইক্লোস্টোমাটাতে চোয়াল থাকবে না। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যেটা বলতেছিলাম যে আমাদের সাইক্লোস্টোমাটার আন্ডারে কি কি আছে বলো তো? মিক্সিনি আছে আর পেট্রোমাইজনটিটা আছে, ঠিক আছে? আর ন্যাজোস্টোমাটার আন্ডারে কি আছে, যেগুলো আমরা নর্মালি জেনে জেনে অভ্যস্ত, কন্ডেক্থিস, অ্যাকটিনোপ্টেরিজি, তারপর যে অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এগুলো হলো আমাদের এটার আন্ডারে। তার মানে আমরা এখন একটা একটা করে আগে সাবফাইলামগুলো মানে উপপর্বগুলো সেগুলো পড়ে ফেলি। ওকে, এখন আসো সাবফাইলাম। প্রথমটা কি বলতো? ইউরোকর্ডার। প্রথমটা কি বলতো? প্রথমটা হলো ইউরোকর্ডাটা, তাই না? ইউরোকর্ডার যেটা, সেটা মনে রাখবে কি ইউরোপের রাস্তা। ইউরোপের রাস্তা একটু পরপর দেখবে কি যে তোমার কিছু ফোয়ারা আছে, হ্যাঁ, মানে পানি উড়ে যেতে, যে পানি উড়ে উড়ে পড়ে না, এটা বলে ফোয়ারা। তারপর রাখবা এই যে এদেরকে আমরা কি বলি জানো? এই যে ইউরোকর্ডাটা এটা বলি হলো সাগর ফোয়ারা বলা হয়, সি স্কার্ট বলা হয়, কি বলা হয়? সি স্কার্ট বলা হয়, ঠিক আছে? আর এই যে টিউনিকেটস, এগুলো আসলে আমাদের জন্য খুব একটা দরকার নেই, তবে আমরা পরে পেজে গিয়ে আমরা একসাথে বৈশিষ্ট্যগুলো পাবো, সেখানে দেখাই দেবো। মনে রাখবা যে টিউনিসিন নামক একটা আবরণী থাকে, সে নামে বলা হয় কি জানো? টিউনিকেটস বলা হয়, কি বলা হয়? টিউনিকেটস। কি বলি? টিউনিকেটস। তার মানে আমি যদি বলি ইউরোকর্ডার আরেকটা নাম কি বলো তো? টিউনিকেটস। আরেকটা নাম কি? সাগর ফোয়ারা, তাই না? সাগর ফোয়ারা, সাগর ফোয়ারা, সাগর ফোয়ারা বা সি স্কার্ট, সি স্কার্ট। ওকে, তাহলে এই যে মনে রাখবা। আর বাকিগুলো অনেকগুলো দরকার, অনেকগুলো কথা আছে, এগুলো দরকার নেই, জাস্ট এটা মনে রাখবো। ট্যাডপোল লার্ভা দোষ, ট্যাডপোল কোথায় পাওয়া যায় তাহলে বলো এখানে। প্রোকোপোল লার্ভা কিন্তু এর আগে পড়াইছো, এটা একটু মনে রাখবা। এদের এখানে রিভার্স পেস্টাসিস পাওয়া যায়, তার কোশ্চেন করে রিভার্স পেস্টাসিস পাওয়া যায় কোথায়? এখানে। ওকে, রিভার্স পেস্টাসিস মানে কি? পেস্টাসিস মানে কি? অ্যানাল ওয়ার্ড মুভমেন্ট, মানে মুখমণ্ডল থেকে মানে পায়ের ছিদ্রের দিকে যাবে, এদেরটা হয় উল্টা, মানে নিচ থেকে উপরের দিকে। ওকে, এটা হলো রিভার্স পেস্টাসিস। আর এখান থেকে দরকার নেই। এখন আসলে আমাদের সাবফাইলাম ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা শেষ। ইউরোকর্ডার আন্ডারে 3টা শ্রেণী আছে, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বুঝছো? তার মানে আমাদের মানে ইউরোকর্ডারের আন্ডারে যেগুলো ছিল সেগুলো কিন্তু পড়া শেষ। এখন আমাদের সাবফাইলাম সেফালোকর্ডাটা, এখন কিন্তু সাবফাইলাম পড়তেছি আমরা, কিন্তু এখন হলো সাবফাইলাম এর ভিতরে শ্রেণীগুলোতে ঢুকি নাই। এখন আসো সেফালোকর্ডাটা, সেফালোকর্ডার আন্ডারে কি কোনো শ্রেণী ছিল? কোনো শ্রেণী কিন্তু ছিল না, সেফালোকর্ডা কিন্তু একাই। হ্যাঁ, সেফালোকর্ডাটা 33 প্রজাতির সেফালোকর্ড পাওয়া যায়। এটা একটা নাম হলো ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী বা ল্যান্সিওলেট। কোশ্চেনটা করে ল্যান্সিওলেট বলা হয় কাদের? ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী বলা হয় কাদের? তাহলে বলবো এদেরকে। তারপর আসো যে অরাল হুড, অরাল সিরি পাওয়া যায় কোথায়? অরাল হুড, অরাল সিরি পাওয়া যায় এখানে। আর মায়োটাম বেশি পাওয়া যায় কোথায়? এখানে। মায়োটাম বেশিটা কোন আকৃতির? এই আকৃতির। ওকে, মায়োটাম বেশিটা হলো তোমার এই যে ডান হাতে এরকম আকৃতির। ওকে, তাহলে এই মনে রাখবা। এখন আসো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাতে চলে আসো, এই আইটা নাম কি? ক্রেনিয়াটা। ওকে, আইটা নাম কি? ক্রেনিয়াটা। কেন? কারণ এদের মস্তিষ্কটা ক্রেনিয়াম বা মানে এই যে ভল্ট, এই যে দেখতেছো না মাথার ভিতরে সংরক্ষণ থাকে, তো সেটা বলা হয় ক্রেনিয়াটা। অনেক অনেক কথাবার্তা আছে, অত কিছু পড়তে যাবে না, সহজ কথা একটা রিডিং দিয়ে যাও, তুমি নিজের সাথে চিন্তা করো, দেখবে যে পৃষ্ঠীয় ফাঁপা মস্তিষ্ক ও সুষুম্নাঙ্গ থাকে আমাদের পিঠের দিকে থাকে না, মানে আমাদের নটকট যেটা মেরুদণ্ডে পরিণত হচ্ছে, পরে সুষুম্নাকাণ্ডে পরিণত হচ্ছে, সুষুম্নাকাণ্ড কিন্তু পিঠের দিকে থাকে, সেটা কেমন ফাঁপা, ওই কথা বলছেন। তারপর দেখো যে 10 থেকে 12 জনের কর্টিক স্নায়ু থাকে, এটা পড়বা।
সাইক্লোস্টোমাটা ন্যাসোস্টোমাটা দুইটা ব্যাপার আছে, সাইক্লোস্টোমাটা ন্যাসোস্টোমাটা। তার মানে ভার্টিব্রেটের আন্ডারে আমরা কিন্তু দুইটা অধিশ্রেণী বা সুপার ক্লাস পাচ্ছি, একটা সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাসোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার আন্ডারে কিন্তু আমাদের দুটা মানে শ্রেণী ছিল, তার মানে কি খেয়াল করো, ভার্টিব্রেটা কিন্তু একটা উপপর্ব, তাই না? উপপর্বের আন্ডারে আমরা অধিশ্রেণী পাচ্ছি, তারপর শ্রেণী পাচ্ছি, তাহলে জিনিসটা খেয়াল রাখবা। এখন দেখো একটা মিক্সিনি, একটা কি মিক্সিনি, ঠিক আছে? মিক্সিনি, মিক্সিনি যেটা সেটার নাম কি বলতো? এর একটা নাম হলো হ্যাগফিশ। কত কি নাম কি? হ্যাগফিশ। কত প্রজাতির হ্যাগফিশ পাওয়া যায়? 70 প্রজাতির হ্যাগফিশ পাওয়া যায়। কত প্রজাতির? 70 প্রজাতির হ্যাগফিশ পাওয়া যায়। ওকে, তাহলে এই যেটা মনে রাখতে হবে, কত প্রজাতির হ্যাগফিশ? 70 প্রজাতির হ্যাগফিশ। আরেকটা জিনিস আমাদের যেটা দরকার, আমি এগুলো সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা, ওকে ওকে, দেখো 70 প্রজাতির হলো হ্যাগফিশ পাওয়া যায়, এটা একটু মনে রাখো। পরে যেটা বলতেছিলাম, এখান থেকে আমাদের লাগবে কি, যে কতগুলো ফুলকারন্ধ্র থাকে, তাহলে বলো 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, এটা একটু পড়বা। হ্যাঁ, মিক্সিনি বা হ্যাগফিশ, 70 প্রজাতির হ্যাগফিশ পাওয়া যায়, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, 4 জোড়া কোর্সিকা থাকে, বুঝছো? 4 জোড়া কোর্সিকা থাকে। আর পরিপাকতন্ত্রে তোমার হলো কোনো পাকস্থলী থাকে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখলে তোমার জন্য এনাফ। এখন দেখো আমি যদি বলি যে হ্যাঁ, পেট্রোমাইজনডিটা, পেট্রোমাইজনডিটা কিন্তু ল্যাম্প্রে বলা হয়। কি বলা হয়? ল্যাম্প্রে বলা হয়। তাহলে একটা জিনিস দেখো, এর আগেরটা কিন্তু একটা ল্যান্সিওলেট ছিল। ল্যান্সিওলেট ছিল কোনটা? সেফালোপডাটা যেটা, সেটা, তাই না? বল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। আর পেট্রোমাইজনডিটা যে, সেটা কিন্তু ল্যাম্প্রে বলা হয়। ঠিক আছে? কত প্রজাতির ল্যাম্প্রে পাওয়া যায়? 41 প্রজাতির ল্যাম্প্রে পাওয়া যায়। অ্যামোসাইট লার্ভা পাওয়া যায়। তাহলে কোশ্চেনটা করে যে কত প্রজাতির পাওয়া যায়, কত মানে লার্ভাটার নাম কি? কয় জোড়া ফুলকা পাওয়া যায়? 7 জোড়া ফুলকা পাওয়া যায়। জাস্ট এইটুকু, মোর দেন না। ওকে, এখন আসলে ন্যাথোস্টোমাটা, তার মানে কি, আমরা কিন্তু এখন কোনটা পড়তেছি? এখন কিন্তু আমরা হলো অধিশ্রেণীটা পড়তেছি। ন্যাথো মানে কি? চোয়াল। তার মানে যেগুলো হলো চোয়াল থাকবে। আগেটা কিন্তু চোয়াল ছিল না। ওকে, সাইক্লো মানে গোল, মুখমণ্ডলটা গোল, মুখটা গোল, বাট কোনো চোয়াল ছিল না, চোয়াল আছে, ঠিক আছে? এখন দেখো যেটা বলতেছি, যে এখান থেকে আমাদের একটা জিনিসই লাগবে, যে আমাদের এক্সাম্পলগুলো দেখো। দেখো যে মানে ন্যাথোস্টোমাটার আন্ডারে আমরা কিন্তু কন্ট্রেক্সিস আছে। কন্ট্রেক্সিস মানে কি? যেটা সমুদ্রে থাকে। দেখো থুটি হাঙ্গর, স্কলিডন, এটা পড়বা। এই যে দেখো হাতুড়ি হাঙ্গর, ঠিক আছে? ব্লকি মানে ইটের ব্লক ভাঙে না, কি দিয়ে ভাঙে? হাতুড়িতে ভাঙে, তো ওই মনে রাখবে। হ্যাঁ, ব্লকি। তো দেখো এই যে স্টিং রে, ডেভিয়েসি, ডেভিয়েসি। তো একটা জিনিস আমাদের জন্য লাগে, যেটা আইসটা কেমন, প্লাকোয়েড আইস, ঠিক আছে? কেমন এটা? তরুণাস্থিময়। কেমন? তরুণাস্থিময়, ঠিক আছে? তো এই যে কয়েকটা জিনিস, যদি এই দুটো জিনিস মনে রাখতে পারো, তোমাদের মধ্যে না। লেসটা কেমন দেখো তো, এদের লেসটা কিন্তু হেটেরো সার্কাল, বুঝছো? হেটেরো সার্কাল। এটা কিন্তু হোমো সার্কাল। হোমো সার্কালটা পাই কোথায়? এই যে তোমার এই যে অ্যাক্টিনোপ্টেরিজি যেটা পড়ো সেখানে। টাইপি সার্কাল পাই কোথায়? সার্কোপ্টেরিজিতে। দেখো এই কথাটাই বলছে, পুচ্ছবাক্যে কেমন? হেটেরো সার্কাল। এখানে একটা খেয়াল করো, যে আকৃতির পাকস্থলী থাকে, কেমন আকৃতি? যে আকৃতির পাকস্থলী থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আবার দেখো অ্যাক্টিনোপ্টেরিজি যেটা, সেটা কিন্তু আমাদের রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কেমন মাছ? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। ওকে, যেগুলো আমরা সাধারণত কি থাকে, রশ্মিময় বলতে আসলে কাটা কাটা মিন করতে যাচ্ছে। ওকে, কি কি আছে? ইলিশ, বোয়াল, যা যা ভালো লাগে সবগুলো এখানে দিয়ে দিতে পারো, এটা তোমার জন্য লাগবে। এখন আসো, আমি তো বলি যে এদের লেজটা কেমন। এদের লেজটা তোমার হোমোসার্কাল ধরনের। বায়ুথলি বা পটকা থাকে, কি থাকে? বায়ুথলি বা পটকা থাকে, যেটা ভেসে থাকতে হেল্প করে। কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে। এটা কেমন? অস্থিময় নাকি তরুণাস্থিময় বলো? এটা হলো তোমার অস্থিময়। কেমন? অস্থিময়। ওকে, অস্থিময়। সার্কপটাই যেতে চলে আসো, এটা হলো তোমার লোভ ফিন্ট ফিশ বলে। মানে দেখো এদের লেজটা মানে পিন্ডাকৃতির মতো, মানে একটা মোটা বা একটা পিন্ডের মতো লাগবে, ঠিক আছে? এদের লেজটা কেমন? ডাইভি সার্কেল টাইপের। আইস কেমন? গ্যানোয়েড টাইপের আইস। এদের পটকা থাকে, বলো পটকা থাকে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখন দেখো এক্সাম্পল কি, সিলাকান্ত মাছ, আর একটা হলো তোমার অস্ট্রেলিয়ান লাংফিশ। তাহলে কোশ্চেনটা হলো লাংফিশ আর সিলাকান্ত মাছ, এগুলো কিন্তু আমাদের এক্সাম্পল। এখন আসো অ্যাম্ফিবিয়াতে চলে আসো। অ্যাম্ফিবিয়া, এই যে অ্যাম্ফিবিয়াতে আমাদের অ্যাম্ফিবিয়ার এক্সাম্পল কি জানো? অ্যাম্ফিবিয়ার এক্সাম্পল হলো তোমার ওই যে ব্যাং আছে না, ব্যাং কিন্তু অ্যাম্ফিবিয়ার এক্সাম্পল। মানে উভচর, মানে তোমার হলো পানিতেও থাকে, তোমার হলো স্থলেও থাকে, সেরকম হয় উভচর। এখন আসো যেটা বলতেছিলাম, যে একটা জিনিস, যে ব্যাং, যেটা ব্যাংটা কিন্তু আমাদের অ্যাক্টোথার্মিক, বুঝছো? অ্যাক্টোথার্মিক মানে কি? যার পরিবেশের সাথে সাথে তোমার এটা টেম্পারেচার ওঠানামা করে, সেটা বলা হয় অ্যাক্টোথার্মিক। তার মানে এই যে ব্যাং বা যে অ্যাম্ফিবিয়া যারা আছে, তাদের কিন্তু সামনে পায় 4টা, পিছনে পায় কিন্তু 5টা, ঠিক আছে? নখ আছে, বলো নখ নাই। কি নখ আছে? বলো নখ নাই। ওকে, যদি বলি যে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তাহলে বলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। কি কি? 2টা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, ঠিক আছে? লার্ভাদশার নাম কি? ট্যাডপোল লার্ভাদশা, ঠিক আছে? ট্যাডপোল লার্ভাদশা। তাহলে এই যে লার্ভাগুলোর নাম সবগুলো একবার একটু গুছাই নিবা, ঠিক আছে? সবগুলো লার্ভার নাম একবার সুন্দর করে গুছাই নিবা। ওই যে তোমার হলো টোকোফোর, তারপরে যে মানে ট্যাডপোল, যেগুলো যেগুলো পাইলা সবগুলো একবার গুছাই নিও, ঠিক আছে? তো ব্যাং, সোনা ব্যাং, এগুলো সবগুলো হলো কি তোমার অ্যাম্ফিবিয়ার আন্ডারে পড়ে। এখন আসো রেপটিলিয়া। রেপটিলিয়াতে চলে আসো। রেপটিলিয়া মনে রাখবা, এটা হলো তোমার সরীসৃপ। তাহলে এই যে মেসোজোয়িক যুগ যেটা, সেটাকে বলা হয় সরীসৃপের যুগ, ঠিক আছে? এটা কিন্তু এক্টোথার্মিক, বুঝছো? প্রথম মানে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি? যাদের পরিবেশের সাথে টেম্পারেচার আপ ডাউন করে না। প্রথম কোথায় পাওয়া যায় জানো? প্রথম পাওয়া যায় হলো তোমার পাখিতে, অ্যাভেস, ঠিক আছে? এটা হলো দেখো, এটা হলো এক্টোথার্মিক। এক্সাম্পলগুলো একটু দেখো, নামগুলা, গোখরা সাপ, তারপর হলো যে ঘড়িয়াল, তারপরে যে কাসিম সাপ, হ্যাঁ, সবগুলো কিন্তু কার আন্ডারে পড়ে বলতো? সরীসৃপের আন্ডারে পড়ে। এখন এখানে একটু খেয়াল করবা, এদের কয়টা? 5টা করে আঙ্গুল, 9 নখ থাকে। হ্যাঁ, নখ থাকে। যদি বলি যে এদের হলো কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলতো? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে?
আর এদের অক্সিপিটাল কন্ডাইল থাকে, কি থাকে? অক্সিপিটাল কন্ডাইল থাকে, যেটা দিয়ে এদের মাথাটা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। তাহলে এই যে কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো একটু খেয়াল রাখবা। অ্যাপিস, পাখির বৈশিষ্ট্য তোমরা নিজেরাই জানো। পাখিতে কি দেখবা? পাখিতে হলো তোমার প্রথম সমষ্ণশোণিত মানে এন্ডোথার্মিক, মানে এদের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয় না, বুঝছো? আর দেখো এদের কিন্তু চোয়ালবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। তারপর দেখবে যে বায়ুগহ্বর মানে পূর্ণ হালকা হাড়গুলো থাকে। জাস্ট একবার একটু রিডিং দিয়ে যাওয়াটা বেটার অপশন। ওকে, এক্সাম্পল কি জানো তো? সবগুলো পাখি তোমার এখানকার এক্সাম্পলের মধ্যে পড়বে। দেখো প্রথম ওয়ার্ম ব্লাডেড বা এন্ডোথার্মিক প্রাণী কি? তাহলে বলবা এ তোমার অ্যাফিস। ওকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। এখন আসো ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি? মানুষ। তার মানুষের বৈশিষ্ট্য যা আছে সবগুলো ম্যামালিয়ার আন্ডারে থাকবে। ওকে, তাহলে এখন একটা যে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই যে ম্যামালিয়া, ম্যামালস, দেখো মাংসল ডায়াফ্রাম দিয়ে মধ্যচ্ছদা বা বক্ষ উদরগহ্বর আলাদা থাকে। দেখো এটা হলো তোমার বক্ষ গহ্বর, হ্যাঁ, আর এটা কি? উদরগহ্বর। বক্ষ গহ্বর আর উদরগহ্বরের মাঝে কি আছে? ডায়াফ্রাম আছে। ওকে, তো এই কথাটাই বলছে। আর দেখো এখানে তোমার হলো পিনা থাকে, তো ম্যামারি গ্ল্যান্ড থাকে, হ্যাঁ। তারপর এটা কিন্তু আমাদের সমস্যা নিত, দেখবা শীতকাল আসলে কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু কমে যায় না, ফিক্স থাকে। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলতো? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের পড়ে আসছে আগের জায়গায়। দেখো ওই যে কুমির ছিল না, কুমির, এর আগের পেজে মনে হয় কুমির পাবা। কুমিরে কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট সেটা কিন্তু এখানে একটা জিনিস, দাঁড়াও আমি তোকে দেখাই। কই গেল এটা? এটা মনে হয় এই পেজে আছে। এই যে দেখো এখানে সাধারণত এই লাইনটা একটু দেখো, মানে সাধারণত তোমার রেপটিলসের ক্ষেত্রে বা সরীসৃপের ক্ষেত্রে হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠে বিভক্ত, কিন্তু অসম্পূর্ণভাবে বিভক্ত। তো কুমিরে কিন্তু সম্পূর্ণভাবে বিভক্ত। ওকে, এটা মনে রাখবো। ওকে, এটা একটু খেয়াল রাখো। পরেরটাতে দেখো, পরেরটা যেটা বললাম, এটা কিন্তু হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কেমন কেমন সংবাদতন্ত্র পাওয়া যায়? দ্বি-সংবাদতন্ত্র, মানে কি একটা সিস্টেমিক থাকে, একটা পালমোনারি থাকে, মানে একটা পুরো বডিতে পাঠিয়ে দিবে, একটা ফুসফুসে পাঠাবে। ওকে, তার মানে এই যে দুইটা সংবাদতন্ত্র থাকতেছে, এটাকে বলতেছি আমরা দ্বিচক্রীয় বা ডাবল সার্কুলেশন। তাহলে মোটামুটি এই যে আমরা এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, আমরা কি করছি এখানে? এটাকে ব্যাপার খেয়াল করতে হয়। প্রথমে কিন্তু একটা পর্বকে মানে 3টা উপপর্বে ভাগ করছে। কিছু উপপর্বের আন্ডারে ডিরেক্ট ক্লাস চলে আসছে, আবার হলো ভার্টিব্রেটের আন্ডারে তোমার কিন্তু আগে সুপার ক্লাস আসছে, তারপর কিন্তু ক্লাস আসছে। তাহলে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। সুপার ক্লাস কি ছিল? ওই সাইক্লোস্টোমাটা, একটা কি ছিল? ন্যাচোস্টোমাটা, তাই না? আর ওই যে সরি, ওই তারপর যে আরও তোমার বেশ কিছু ছিল এক্সাম্পল। তো মূল কথা, তুমি যখন এটা কনফিউজ হয়ে যাবা, তখন কিন্তু তোমার এই জায়গাতে এসে এই জায়গাটা একটু কারেকশন করে নিবা, বুঝছো? এই জায়গাটা তুমি একটু যদি দেখে নাও, তাহলে দেখবে তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে? সাইক্লোস্টোমাটার আন্ডারে কি ছিল? আবার 2টা ক্লাস ছিল, মিক্সিনি আর হলো তোমার পেট্রোমাইজন্ডিটা ছিল। আর ওখানে কিন্তু তোমার ওই যে তোমার যা যা দেখলা তুমি একটু আগে, ম্যামালস, তারপর রেপটেলস যা যা ছিল, ওগুলো সবগুলো কিন্তু ওখানে আলোচনা করা হয়েছে। এখন দেখো এই যে আবার সামারি আকারে, আচ্ছা তার আগে আমাদের এখান থেকে কয়েকটা জিনিসটা দরকার। ম্যামালিয়াকে আমরা আরও কয়েকটা মানে সাব ক্লাস আকারে ভাগ করতে পারি, এটা আমাদের জন্য খুবই লেস ইম্পর্টেন্ট। তারপর যদি একটু পড়তে চাও, চাইলে পড়তে পারো, তবে আমি আসলে খুব একটা প্রিফার বলবো না যে পড়ো। প্রোথেরিয়া মানে একটু মানে উন্নত টাইপের। এক্সাম্পলগুলো একটু দেখে যাও, যে তোমার এই যে এখানে প্লাটিপাস পাবা, প্লাটিপাস, লিমুলাস। তারপর দেখো মেটাথেরিয়াতে কি হয় জানো? সরল ধরনের অমরা থাকে, ঠিক আছে? এদের হলো স্ট্রিপানিতে মার্সোপিয়াম থাকে, কি থাকে? মার্সোপিয়াম থাকে, ঠিক আছে? আর যে বলি যে তোমার হলো ইউটেরাস কয়টা থাকে বা জরায়ু কয়টা থাকে? 2টা থাকে। আর মানে ভেজাইনা থাকে কয়টা? 2টা। এটা মনে রাখবা। ইউথুরিয়াতে মনে রাখবা, এটা কিন্তু প্রকৃত অমরা বিশিষ্ট। কেমন? প্রকৃত অমরা বিশিষ্ট। আর এখানে কিন্তু তোমার সাধারণত মানে একটাই ভেজাইনা থাকে, আর হলো স্ক্রোটাল থলি থাকে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখো। তাহলে মার্সোপিয়ামটা পাওয়া যায় কোথায় বলো তো? মার্সোপিয়ামটা পাওয়া যায় হলো তোমার ক্যাঙ্গারুতে। ওকে, কোথায় পাওয়া যায়? ক্যাঙ্গারুতে। তাহলে কোশ্চেনটা করে মার্সোপিয়াল প্রাণী বলা হয় কোনগুলোকে বলো তো? অস্ট্রেলিয়া অঞ্চলে যেগুলো থাকে সেখানে মার্সোপিয়াম মানে মার্সোপিয়াল প্রাণী বলে। এই একটা দেখো, যাতে মার্সোপিয়াল নামক একটা থলি থাকে, সেটা বলছে মার্সোপিয়াল প্রাণী। আর এই যে পুরো বৈশিষ্ট্যগুলো অবশ্যই এটা পড়বা, ঠিক আছে? আর এই এক্সাম্পলগুলো অবশ্যই একটু দেখে যাওয়াটা বেটার অপশন। মানে মূল কথা, এত এত বৈশিষ্ট্য আর এত উদাহরণ মনে রাখা একটু টাফ তো, বাট তোমরা হলো অবশ্যই এই উদাহরণটা একটু পড়ে যাবা, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। এই যে মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্যগুলো দেওয়া আছে, পার্থক্যগুলো আই থিঙ্ক তোমরা পড়তে পারা উচিত। তবে একটা জিনিস বলে দেই, মেরুদণ্ডের ক্ষেত্রে আমাদের মেরুদণ্ডের প্রাণীতে কিন্তু হলো ফাঁপা পৃষ্ঠদেশে থাকে, এটা কিন্তু নিরেট অঙ্কিত দেশে থাকে। ওকে, নিরেট অঙ্কিত দেশে থাকে। এটা কিন্তু প্রতিসম থাকে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা কিন্তু অপ্রতিসম অরীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, আর এটা কিন্তু হৃৎপিণ্ড থাকে আমাদের সামনের দিকে, দেখতে থাকে কিন্তু পিছনের দিকে। তাহলে এই করে যে মনে রাখবা। মাছগুলোতে দেখো, এদের কিন্তু প্লাকয়েড আইস, এদের কিন্তু তোমার হলো ক্যানোয়েড, সাইক্লয়েড, টিনয়েড আইস থাকে। ওকে, আর এদের কিন্তু হেটেরোসার্কাল, এদের কিন্তু হলো হোমোসার্কাল বা ডাইসার্কাল, ঠিক আছে? আর এদের রেশন পথে কি? ইউরিয়া, আর এখানে কিন্তু অ্যামোনিয়া। ওকে, তাহলে আমি যদি বলি অস্থিময় মাছ মানে অ্যাক্টিনোড, যারা তাদের বডি পথে কি? অ্যামোনিয়া। সাইক্লোস্টোমাটা ন্যাসোস্টোমাটার পার্থক্য একটু দেখে যেও। সাইক্লোস্টোমাটা ন্যাসোস্টোমাটাতে তোমাদের হলো এখানে ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া, এখানে 5 থেকে 7 জোড়া। ওকে, আর এখানে তোমার সম্পূর্ণ তরুণাস্থিময়, এখানে তরুণাস্থি অস্থি দুইটাই হতে পারে। একবার জাস্ট দেখে যাওয়াটা বেটার অপশন। ওকে, খুব একটা বেশি কিছু লাগে না। আর এই যে বক্স যেটা দেখতেছো, এই বক্সটা পুরোটাই আসলে সামারি। আমাদের জন্য হৃৎপিণ্ডটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে মনে হয় মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, উভচরের ক্ষেত্রে কিন্তু 3 প্রকোষ্ঠ, সরীসৃপে কিন্তু 4 প্রকোষ্ঠ, বাট কুমিরে কিন্তু হলো সম্পূর্ণভাবে
পাখিতে কিন্তু 4 প্রকোষ্ঠ, স্তন্যপায়ী কিন্তু 4 প্রকোষ্ঠ। আর রক্তটা একটু দেখো, রক্ত কিন্তু উষ্ণ হওয়া শুরু করছে কোথা থেকে বলো তো? পাখি থেকে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। আর নার্ভের পার্টটা দেখো, নার্ভের পার্টটা দেখো যে তোমার সরীসৃপে কিন্তু সর্বপ্রথম 12 জোড়া। ওকে, তারপর বাইকগুলো কি হয়? 12 জোড়া হবে, কিন্তু তার আগেগুলো কিন্তু 10 জোড়া করে। তাহলে এইটা একটু মনে রাখলে আমাদের জন্য মোর দেন এনাফ। ওকে, আর জাস্ট আমাদের একটু প্র্যাকটিক্যাল পার্ট আছে। প্র্যাকটিক্যাল পার্ট আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বলতে গেলে না, তবে অলরেডি কিন্তু পড়ছো, দেখো অস্টিয়া, অস্কুলাম এগুলো কিন্তু পরিফেরাল আন্ডারে থাকে। ওকে, আমি জাস্ট একটা জিনিস একটু দেখাই যাই, যেটা তোমাদের একটু লাগতে পারে, যে এইখান থেকে ক্লাইটেরাম মানে তোমার অ্যানালিটা পড়বে, অ্যানালিটা পড়বে এক্সাম্পল কি বলতো? যে কেঁচো, মেটাফার পোস্তমা। ওকে, তাহলে এইখানকার এক্সাম্পলগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, আমি যদি বলি যে ভাইয়া কেঁচো, জোক, এগুলো কার আন্ডারে পড়ে বলো তো? এগুলো কিন্তু অ্যানালিটার আন্ডারে পড়ে, এগুলো কিন্তু বলতে পারতে হবে। তারপর দেখো প্লাটিনাম মিলস আন্ডার কি আছে বলতো? ভেড়ার চোখটি তো কৃমি। ঠিক আছে, আর এই যে দেখো গোল কৃমি, এটা কিন্তু নেমাটোর আন্ডারে পড়ে, এটা কিন্তু বলতে পারতে হবে। এখন দেখো যে ক্লাইটেরাম থাকে 14 থেকে 16তম খণ্ডকে, এটা একটু মনে রাখবা, এখান থেকে আর কিছু আমাদের দরকার নেই। আর আর্থ্রোপোডা মোটামুটি পড়ছো সব কিছুই। এখান থেকে এই যে আম্বো কথাটা একটু দেখে যাও। আম্বোটা পাওয়া যায় কোথায়? আম্বো পাওয়া যায় হলো তোমার মলাস্কাতে। ঠিক আছে, শামুক যেটা। আর হেক্টকটিল নামে একটা কথা আছে, বুঝছো? যে এটা না, এটা হলো তোমার হলো একটা অক্টোপাস। অক্টোপাসে তোমার সাধারণত অনেকগুলো তো বাহু, যে জননের জন্য একটা বাহু থাকে, 3 নম্বর বাহু যেটা, সেটা কিন্তু জননের জন্য একটি স্পেশালাইজড। মনে করো সাপোজ এই যে তোমার অক্টোপাসগুলো এতটাই সেন্সিটিভ, তারা হলো মেল আর ফিমেল কাছাকাছি আসতে পারে না, বুঝছো? যখন হলো প্রজননের সময় হয়, তখন হলো তোমার এই যে হেক্টকটিল যেটা, বুঝছো? দেখো যে ডান পাশে 3য় বাহু যেটা, হেক্টকটিলটা মানে জননের জন্য বিশেষভাবে মানে উপযোগী, সেটার ছিঁড়ে মানে ছুঁড়ে মারে। তারপর সেটা তোমার হলো বহিঃনিষেক প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু নিষিক্ত হয়, বুঝছো? মানে এটা একটু বলতে গেলে ইন্টারেস্টিং। তারপর দেখো যে অপারকুলাম, এগুলো আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তো মনে রাখো অক্টোপাস কিন্তু আমাদের কিসের আন্ডারে পড়ে বলো তো? এটা কিন্তু মলাস্ক আন্ডারে পড়ে। অ্যাম্বুলাক্রাল খাদ, এগুলো কিন্তু তোমাদের অলরেডি বলা হয়েছে, মেড্রোপ্যারাইট, এত কিছু আমাদের দরকার হয় না। ওকে, হোমোসার্কাল, হেটেরোসার্কাল, এগুলো সবগুলো কিন্তু তোমাদের কম বেশ বলা হয়েছে। ওকে, তাহলে মোটামুটি এটুকু যদি তোমরা পড়তে পারো, তাহলে কিন্তু তোমার জন্য মধ্যে না। আর এই যে এখানকার যে মানে সারসংক্ষেপগুলো আছে, সারসংক্ষেপগুলো অবশ্যই পড়বা। ঠিক আছে, আর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, যে অধ্যায়ের এমসিকিউ যেগুলো, সেগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আর আমাদের যে পুরো কোর্স প্ল্যানে আমরা হলো আসলে তোমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা কভার করার চেষ্টা করছি, and তোমাদের আসলে অত বেশি দরকার নেই। ইনশিওর করতে হবে তোমার পড়াগুলো একটু ঠিকঠাক করে পড়ছো, অ্যান্ড মানে ভালোভাবে আয়ত্ত করতে পারছো, এটুকু ইনশিওর করতে পারলে তোমার জন্য মোর দেন এনাফ। আর এইটা চ্যাপ্টার অবশ্যই তোমাদের একটা এক্সাম হবে।